সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আই হোপ ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। নিশা পাখি, হোয়ার আর ইউ? ডোন্ট মেক মি এগ্রি সুইট হার্ট। যেখানেই লুকিয়েছ তাড়াতাড়ি বেরিয়ে এসো, নয়তো মোটেও ভালো হবে না। কথাগুলো বলে কিছুটা বাঁকা হেসে আনিশাকে খুঁজতে শুরু করে আয়াস। আলমারির মধ্যে চোখ বন্ধ করে লুকিয়ে আছি আমি। গা থরথর করে অনবরত কেঁপেই চলেছে। জানি না কি হতে চলেছে আমার সাথে। না না, আপনারা আবার ভাববেন না আমি লুকোচুরি খেলছি। আয়াস নামক সাইকোটার চোখে যেন আমি না পড়ি, সেই কারণেই আলমারির মধ্যে লুকিয়ে আছি আমি। পা দুটো যেন দাঁড়িয়ে থেকে অসাড় হয়ে আসছে। দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে আমার। তবুও নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করব আমি। কখনোই ওই সাইকোর কাছে ধরা দিব না। হঠাৎ করেই কেউ একটা আলমারির এক পাশ খুলল, সাথে সাথে আলমারির অন্য পাশের সেটে দাঁড়িয়ে থাকলাম আমি। বেশ বুঝতে পারছি আয়াস নামক ভয়ানক লোকটাই আলমারি খুলেছে। এখন মনে মনে একটা দোয়া প্রার্থনা করে যাচ্ছি, লোকটা যেন আমার নাগাল না পায়। আলমারি খুলে আনিশার কাপড় চোপড় আছে কি না নিয়ে চলে গেছে সেটা দেখছিল আয়াস। হুট করে ওর চোখ যায় নিচের দিকে। একজোড়ে নূপুর পড়া পা দেখে একটা হাসি দিয়ে আলমারির ভেতরে হাত ঢুকিয়ে দেয় আয়াস। চোখটা বন্ধ করেছিলাম আমি। নিজের হাতে ঠান্ডা স্পর্শে চোখ মেলে তাকাতেই উনি ঠান্ডা হাতটা আমার কোমরে রেখে সজোরে টেনে আলমারি থেকে বের করলেন। সাথে সাথে লোকটার বুকে গিয়ে পড়লাম আমি। হার্টবিট বিদ্যুতের গতিতে লাফালাফি করছে। বুক থেকে মাথা উঠিয়ে সরে যেতেই আমার ডান হাতটা সজোরে চেপে ধরে আবারও নিজের দিকে ফিরিয়ে নেয় আয়াস। আরেক হাত দিয়ে আমার গাল চেপে ধরেন। ব্যথায় কুকিয়ে যাই আমি। আয়াস দাঁতে দাঁত চেপে বলে ওঠেন, অযথা আমাকে দিয়ে পরিশ্রম না করে তোমার চলছিল না, তাই না? বারবার বলেছি আমাকে রাগাবে না, এর ফল তোমাকে ভুগতেই হবে। কেন বাড়িতে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটেছ? অ্যান্সার মি। আয়াস যেভাবে আমার গাল চেপে ধরেছে আমি কোনো রকম কথা পর্যন্ত বলতে পারছি না। হঠাৎই আমার গাল ছেড়ে দিলেন তিনি। আমি জোরে জোরে শ্বাস নিতে থাকলাম আর কোনো মতে বলে উঠলাম, আমি কোথায় যাব না যাব সেটা আপনাকে বলতে হবে। নিজের সীমানা অতিক্রম করবেন না মিস্টার আয়াস রহমান। আমার কথা শুনে যেন ওনার চোখ থেকে আগুন বের হচ্ছে। তবুও ওনার এসব রাগ দেখে দমে যেতে চাই না আমি। আমি কিছু বলার আগেই উনি আমার দুহাত চেপে ধরে হুঙ্কার দিয়ে বলে উঠলেন, আমাকে সীমানা শেখাচ্ছ তুমি? হাও? ওকে, চলো দেখে নাও আমার সীমানা কত দূর হতে পারে। আমি ভেবেছিলাম তোমায় বন্দি করে রাখবো না, কারণ তুমি তো স্বাধীন থাকতে ভালোবাসো, তুমি স্বাধীনভাবে থাকতে পছন্দ করো। কিন্তু কি বলতো, তুমি তো সোজা কথার মেয়েই নয়। আজ তোমায় আমার হাত থেকে দেখি কে বাঁচায়। আমার হাত থেকে তোমার নিস্তার নেই, বিকজ আই অ্যাম ইউর সাইকো লাভার। কথাগুলো বলে উনি আমাকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে শুরু করলেন। আমি প্রাণপণে চেষ্টা করে চলেছি ওনার কাছে থেকে ছাড়া পেতে। আমি চাই না নিজের স্বাধীন জীবনটা এই সাইকো লোকটার হাতে নষ্ট করতে। আমাকে হয়তো একটা বন্দিনীর মতো রাখবে, আর সেটা আমি কখনোই চাই না। হঠাৎ আমি জোরে সোরে চিৎকার দিয়ে বলে উঠলাম, অনেক বড় ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। আমার চিৎকারে যেন কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেলেন উনি। পেছন ফিরে তাকালেন আমার দিকে, তবে হাতটা এখনো বেজায় শক্ত করে ধরেই আছেন। আমি হাত ছাড়তে চেষ্টা করতে থাকলাম। উনি আমার হাতটা হ্যাচকা টান দিলেন। সাথে সাথে আমি ওনার কাছে চলে গেলাম। কথাই বলেন না, কান টানলে নাকি মাথা আসে। এদিকে হাত টানতেই পুরো শরীর আসে। তবে ওনার দিকে কোনো মতেই তাকাতে চেষ্টা করলাম আমি। উনি সন্দেহ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। ওনার চোখ জোড়া দেখে গলা শুকিয়ে আসছে আমার। উনি গম্ভীর গলায় বলে উঠলেন, কি ভুল হয়েছে? আমি একটা শুকনো হাসি দিলাম, তারপর অবুঝ গলায় বলে উঠলাম, আপনি তো আমাকে নিয়ে যাচ্ছেন নিশ্চয়ই আপনার চোখের সামনে রাখার জন্য। উনি আমার হাত খানিকটা আলগা করে দিলেন আর বললেন, তো? আমি খানিকটা খুশি হয়ে বললাম, তো আমার জামা কাপড় ছাড়া ওখানে থাকবো কি করে? আমি বরং কাপড় গুছিয়ে নিই। কিন্তু দুর্ভাগ্য আমার, খুশিটা বেশিক্ষণ টিকলো না। হাতটা আগের থেকে বেশি শক্ত করে চেপে ধরলেন উনি। সাথে সাথে হাত ব্যথায় আমার চোখ মুখ খিচে এলো। আয়াস দাঁত কটমট করে বলে উঠলেন,
তোমার কি মনে হয় কাপড় লেগেজে ভরার নাম করে আমি তোমায় ছেড়ে দেব আর সেই সুযোগে পালানোর ফোন দিয়ে আটবে? লিসেন, এইসব স্টুপিড আইডিয়া কাজে লাগানোর ট্রাই করো না। এই বলে আমাকে এইবার পাজা কোলে তুলে নিলেন উনি। আমি হাত পা ছুটতে থাকলাম, তাতে বিশেষ কোনো লাভ হলো না। উনি নিয়ে যেতে থাকলেন বাইরে। এখন কি করব আমি? বাইরে নিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে গাড়িতে বসিয়ে দিলেন আমায়। তারপর এক হাতে আমার দুহাত চেপে ধরে আর এক হাতে সিট বেল্ট লাগিয়ে গাড়ির দরজা একদম লক করে দিলেন। আমি শুধু বিরক্তির শ্বাস নিয়ে চলেছি। আমার আর সহ্য হচ্ছে না এই অসহ্যকর লোকটাকে। প্রাণপণে চিৎকার দেওয়ার আগেই মুখে টেপ লাগিয়ে দিলেন উনি। সাথে সাথে মুখের মাঝে বন্দী হয়ে গেল আমার চিৎকার। নিজের হাত দিয়ে মুখের টেপটা খুলতে যাব, অমনি হম্বি তম্বি করে আসে ড্রাইভিং সিটে। তারপর আমার গলা থেকে ওনাটা টেনে নিয়ে নিলেন উনি। লজ্জায় আমার চোখ মুখ লাল হয়ে গেল, চোখে পানি টলমল করতে লাগলো। কিন্তু আয়াস সেটার কোনো তোয়াক্কা করলেন না। ওড়না দিয়ে আমার হাত সজোরে বেঁধে দিলেন। তারপর গাড়ি স্টার্ট দিলেন আয়াস। আমার এখন একটা কাঠের পুতুলের মতো বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। চোখ বন্ধ করতেই ডান চোখ থেকে এক ফোঁটা পানি গাল বেয়ে পড়ে যায়। আমি এগিয়ে চলেছি এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এই সাইকোটার সাথে। আয়ুষ রায়হান, এই লোকটা আমার কাছে একটা রহস্যময় বইয়ের গল্পের মতো। হঠাৎই আমার জীবনে এন্ট্রি নেয়া, তারপর শুরু হয় তাকে সহ্য করা। সহ্যের চরম সীমায় চলে এসেছি আমি, আর ওনার পাগলামি বেরিয়ে চলেছে। সবচেয়ে বড় কথা, আজ পর্যন্ত আমি ওনার মুখটা পর্যন্ত দেখতে পাইনি ঠিক করে। সব সময় একটা মাস্কের আবরণ দিয়ে নিজের মুখটা লুকিয়ে রাখেন, বিশেষ করে আমার সামনে। এই বিষয়টাই আমার কাছে সব থেকে রহস্যময় ভয় করে ওনাকে দেখে। আয়াস কেন আমার থেকে মুখ লুকিয়ে রাখে? ওয়াই? কোনো বিশেষ কারণ আছে নাকি দেখতে খারাপ? না, খারাপ হবে কেন? শরীরের গঠন আর চোখের গঠন তো ভয়ানক সুন্দর, তবে কি জানি কখনো ওনাকে দেখার আগ্রহ জাগাইনি আমি। কেননা ওনার প্রতি ন্যূনতম আগ্রহ নেই আমার। আমার জীবনটা মুহূর্তের পর মুহূর্ত বিষিয়ে চলেছেন আয়াস। এই আয়াস রায়হান নামক অভিশপ্ত লোকটার সাথে দেখা হয়েছিল আজ থেকে ঠিক 2 মাস আগে। অতীতে ডুব দিলাম আমি। ফ্ল্যাশব্যাক। মিউজিক ছেড়ে বেডের অপর বালিশ নিয়ে ডান্সার নামে গতিহীন লাফিয়ে চলেছি আমি। আসলে আমার নাচ দেখলে হয়তো কিছু বিখ্যাত ডান্সাররা সেখানেই জ্ঞান হারাতো। যাই হোক, এখানে কোনো বিখ্যাত ডান্সাররাও আর কোনো দর্শকও নেই যে আমার ওপর পচা টমেটো ছুঁড়ে মারবে। আজকে আমার কাছে একটা স্পেশাল দিন। আমি আনিশা রহমান সাবিহা। এখন হয়তো আপনারা ভাবছেন কেন আমি এত খুশি, তাই না? আসলে আজকেই আমি নিজের বাড়ি রাজশাহী ছেড়ে ঢাকা এসেছি পড়াশোনার জন্য। তাও একা এসেছি। অনেক জেদ কান্নাকাটি করার পর আমার বাপি আর আম্মু আমাকে পাঠিয়েছেন এই ফ্ল্যাটে। এখন আমি স্বাধীন, কেউ আমায় বকবে না, এটা সেটা করতে বলবে না, যা ইচ্ছে করতে পারবো। এটা ভেবেই আমার এতগুলো আনন্দ। স্বাধীন জীবনটাই আমার বেশি পছন্দ, যেখানে নিজের ছাড়া কারোর ইচ্ছে থাকবে না। বাট এই ডান্সটা বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারলাম না। ফোনটা বেজে উঠলো। বেডে ধপ করে বসে হাতে ফোনটা নিলাম আমি। বিরক্তি নিয়ে কে ফোন দিয়েছে সেটা না দেখে রিসিভ করে চেঁচিয়ে উঠলাম, ইয়েস, আনিশা রহমান স্পিকিং। ওপাশ থেকে একটা ঝাঁঝালো কণ্ঠ ভেসে আসলো, আমি জানি তুই অনু, তোকে এক্সট্রা করে ইন্ট্রোডিউস করিয়ে দিতে হবে না। ঝাঁঝালো কণ্ঠটা শুনেই কান থেকে ফোন সরিয়ে দেখলাম স্ক্রিনে মেঘু রানী নামটা জলজল করছে। ও, তার মানে মেঘা ফোন করেছে। আবারও কানে ফোন ধরতেই রাগী গলা ভেসে এলো, তুই কি আমার ফ্রেন্ড নাকি অন্য কিছু? আমি কিছুটা ব্যাকুল হয়ে প্রশ্ন করলাম, হঠাৎ এইসব ডাফার মার্কা প্রশ্ন কোত্থেকে আনছিস? মেঘা যেন কিছুটা অভিমানী সুরেই বলল, কেন করব না? আজকে একটা স্পেশাল দিন আর তুই সেটা ভুলে গিয়েছিস। আজকে স্পেশাল দিন? কেমন স্পেশাল দিন? আজকে যেন কত তারিখ? ও হ্যাঁ, বাট আজকে কি আছে? নানান ভাবনায় মত্ত হয়ে রয়েছি আমি। ওপাশ থেকে মেঘার ঝাঁঝালো গলায় আবারও চমকে উঠলাম, আজ আমার বার্থডে ইয়ার, আর তুই এই দিনটা মনে রাখতে পারলি না? আমি এবার অবাক হয়ে আদুরি গলায় বলে উঠি, ও সরি মেঘু, বাই দ্য ওয়ে হ্যাপি পয়দা ডে। দোয়া করি খুব তাড়াতাড়ি যেন তোর আর অগ্নি ভাইয়ের বিয়ে হয়।
আর তোরা যেন ক্রিকেট টিম বানাতে পারিস। ওকে? তোর দোয়া চুলায় যা। আজ সন্ধ্যায় আমার বাড়িতে পার্টি আছে, তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয়, লেট করবি না একদম। এই বলে ফোন কাটতে নেয় মেঘা। তার আগেই আমি অস্থির সুরে বলি, বাট মেঘু, আমি তো তোর বাড়ি চিনি না, তার মাঝে ঢাকাতে আমি নতুন, কি করে রাস্তা চিনবো? অনু, এসব নিয়েও তোকে ভাবতে হবে না, আমি গাড়ি পাঠিয়ে দিব, তুই চলে আসবি। ওকে, এখন রাখছি, টাটা। এই বলে ফোন কেটে যায়। আমি হতাশ হয়ে ফোনটা রেখে দিই। হতাশ কেন? কারণটা হচ্ছে মেঘা তো পার্টিতে ইনভাইট করলো, কিন্তু ওকে কি গিফট দেয়া যায়? গালে হাত দিয়ে চোখ মুখ মলিন করে বসে বসে ভাবতে থাকলাম আমি। হঠাৎ মাথায় একটা আইডিয়া চলে এলো। টেবিলের সামনে গিয়ে চেয়ার নিয়ে ঢপ করে বসে পড়লাম একটা চিঠি লিখতে। বান্ধবী হিসেবে ওর প্রতি সব ফিলিং লিখবো চিঠিতে। 30 মিনিট পর লেখা শেষ হলো আমার চিঠি। মাথা ঘুরিয়ে এদিক ওদিকে চিঠি দেখতে থাকলাম আমি। তারপর মুচকি হাসি দিয়ে একটা সুন্দর খামে চিঠি ভরলাম। তারপর উঠে পড়লাম চেয়ার থেকে। গা টানা দিয়ে লাগেজ খুলে ড্রেসগুলো ওলট পালট করতে থাকলাম। অবশেষে বেগুনি রঙের গাউনটা পছন্দ হলো আমার। দেরি না করে চলে গেলাম ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হয়ে নিলাম, তারপর রওনা দিলাম। অবশেষে শপিং মলের দিকে গাড়ি নিয়ে এগিয়ে চলেছি আমি। সেখানে গিয়ে হরেক রকম কাচের চুড়ি কিনে নিলাম আমি। মেঘা চুড়ি পরতে পছন্দ করে অনেক, তার সাথে চকলেট বক্সও কিনে নিলাম। এবার গাড়িতে বসে চুপচাপ মেঘার বাড়ির দিকে যেতে থাকলাম। রাতে অনেকক্ষণ হয়ে গিয়েছে, প্রায় রাত 10টা বাজছে। এখনো সবাই পার্টিতে মগ্ন। মেঘা তো অগ্নি ভাইয়ার সাথে কাপল ডান্সে ব্যস্ত। পার্টির প্রায় প্রত্যেক ছেলে মেয়ে তাদের কাপল ডান্সে মগ্ন। এদিকে নিজের বাড়িতে ফিরতে হবে আমায়। অলরেডি আম্মু আমায় 4 বার ফোন করে 14 রকম বকা শুনিয়ে দিয়েছে এতক্ষণ বাইরে থাকার কারণে। তাই একটা সিটে ঠোঁট উল্টিয়ে বসে আছি আমি। হঠাৎই মেঘা ডান্স শেষে আমার পাশে এসে বসলো ধপ করে। আমি কিছু বলতে যাব তার আগেই সে আমায় বলল, অনু, তুই কেমন নিরামিষ মার্কা মেয়ে বলতো? সবাই ডান্স করছে, এনজয় করছে তার পার্টনার নিয়ে, আর তুই চুপচাপ বসে আছিস। একটা প্রেম করলেই তো পারিস। আমি ভ্রু উঠিয়ে বলে উঠলাম, আমার কাছে প্রেম মানে একটা মস্ত বড় প্যারা, একটা বাঁশ ঝাড়ির মতো। বয়ফ্রেন্ড বলবে এখানে যাবে না, ওখানে যাবে না, বাড়িতে গেলে ফোন করে জানাবে, একা কোথাও বের হবে না, ইত্যাদি ইত্যাদি। নিজের স্বাধীন লাইফ নিজে হাতে নষ্ট হয়ে যাবে। লাইক তোর মনে নেই আমাদের বাড়ির রাস্তাতেই যাওয়ার সময় তুই একা যাবি বলে অগ্নি ভাইয়া কত কথা শুনিয়ে দিয়েছিল? আমার এসব ভালো লাগে না। মেঘা কয়েক সেকেন্ড চুপ থেকে আমার মাথায় টোকা মেরে বলে ওঠে, আরে গাধি, এটাকে কেয়ারিং বলে। তুই যে এত স্বাধীন লাইফ করিস না, দেখিস একদিন তোর লাইফে এমন কেউ আসবে একদম তোর স্বাধীন লাইফ গুছিয়ে দিবে। কিছু না বলে একটা ভেঙচি কাটলাম আমি। কারণ আর যাই হোক ওর কথা তো সত্যি হবে না। আরো কিছুক্ষণ বসে থাকার পরে আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে। না, আর বসে থাকা যাবে না। দেরি না করে উঠে পড়লাম আমি। মেঘার কাছে গিয়ে ফিসফিস করে বললাম, এই আমি বাড়ি যাব, অনেক রাত হলো তো। মেঘা মাথা নাড়িয়ে ড্রাইভারকে ডাকলো। ড্রাইভার বলল গাড়িতে নাকি পেট্রোল শেষ হয়ে গেছে, আর কিছু প্রবলেম হয়েছে, সারা রাত সময় লাগবে। হাতে থাকা ঘড়ির দিকে তাকালাম আমি। তারপর মেঘাকে বললাম, শোন না, বলছিলাম যে বেশি দূর তো না আমার বাড়ি, আমি এসে রাস্তা চিনেছি, একা যেতে পারবো। মেঘাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওকে আর অগ্নি ভাইয়াকে বিদায় জানিয়ে চলে আসলাম আমি। বাইরে বের হতেই গাছ ছমছম করতে থাকলো আমার। মেঘাকে বলে তো দিলাম একা যেতে পারবো, তবে বেশ ভয় লাগছে। মেঘার বাড়ি খানিকটা অফ সাইডে হয়। রাত 10টা বাজতেই গাড়ির আনাগোনা কম শুরু হয়ে গিয়েছে। গাড়ি নেই বললেই চলে। আশেপাশে শুধু ঝিঝি পোকার শব্দ আর 2-1 মানুষের আনাগোনা। আজ হয়তো আমাবস্যার রাত, তাই চাঁদও লুকিয়ে গেছে মেঘের মাঝে। আর নয়তো আকাশ ছেয়ে আছে কালো মেঘে। আকাশ থেকে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। দ্রুত পায়ে হেঁটে চলেছি আমি। আকাশ থেকে পড়তে লাগলো গুড়ি গুড়ি বৃষ্টি, তবুও থামলাম না। কিন্তু এবার জোরে সোরে বৃষ্টি পড়তে লাগলো। মাথায় হাত দিয়ে দৌড়ে সামনে থাকা টঙে গিয়ে দাঁড়ালাম আমি। টংটাও বন্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণ দাঁড়িয়ে বৃষ্টি দেখতে লাগলাম এবং হা হুতাশ করতে থাকলাম। মিনিট 2 পরেই আমার চোখ গেল সামনে থাকা 5-6টা ছেলের দিকে। আমার থেকে কিছুটা সামনে টঙে দাঁড়িয়ে আছে ওরা।
আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। ওদের দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ওরা ড্রিঙ্ক করেছে। ভয়ে নিজেকে আরো জড়সড় করে নিলাম আমি। বাঁকা চোখে তাকাতেই দেখলাম ওরা আমাকে দেখছে আর কিছু একটা নিয়ে কথা বলছে। অতঃপর আমার দিকে তাকিয়ে হেসে উঠল ওরা। বুঝলাম ওদের মতলব ভালো না। এরা আমার দিকে এগিয়ে আসতে থাকে। না, আর দাঁড়িয়ে থাকা যাবে না মোটেও। চোখ মুখ খিচে পেছন দিকে ঝুম বৃষ্টির মাঝেই দৌড় দিলাম আমি। ডিস্কে লাউড মিউজিক বাজছে। অধিকাংশ বেশ কিছু সুন্দরী মেয়েরা একজন ছেলেকে ঘিরেই ডান্স করছে। ভিড়ের মাঝে থেকে বেরিয়ে এলো সেই ছেলেটি। সে আর কেউ নয়, আয়াশ রায়হান। ড্যাশিং লুক নিয়ে নিজেকে জোরে জোরে হাত নাড়িয়ে বলে উঠল, প্লে প্লে আ নিউ মিউজিক। সাথে সাথে নতুন গান আর নতুন মিউজিক শুরু হলো। মেয়েদের সাথে তালে তাল মিলিয়ে ডান্স করতে থাকলো আয়াশ। কখনো এই মেয়ে তো কখনো ওই মেয়ে। মেয়েই তো তার নেশা। नेशा सी चाँद गाए ओए को दिनेशा सी चाँद गाए पेटंग सी लट गया। এভাবেই চলতে থাকলো ওদের পার্টি। কিছুক্ষণ পর কিছুটা ক্লান্ত হয়ে আয়াশ মেয়েদের ভিড় থেকে বেরিয়ে এলে বারের সামনে বসে পড়ে আয়াশ। সামনে থাকা গ্লাসে ড্রিঙ্ক ঠেলে নেয় সে। হাতে গ্লাস নিয়ে এক চিপে পুরো ড্রিঙ্কটা শেষ করে মাথা নিচু করে বসে থাকে সে। হঠাৎই সে অনুভব করে কেউ সামনে বসে আছে। মাথা তুলে তাকাতেই সামনে থাকা এক ভীষণ সুন্দরী মেয়েকে চোখে পড়ে ওর। আয়াশ অন্যদিকে তাকিয়ে বলে, কেন এসেছো আমার সামনে চাঁদনি? আগেই বলেছিলাম আমাদের রিলেশন শেষ। তোমার প্রতি আমার আর কোনো আকর্ষণ নেই। চাঁদনি কিছু না হেসে ওঠে। তাতে ভ্রু কুঁচকে তাকায় আয়াশ। অতঃপর চাঁদনি হাসি থামিয়ে বলে ওঠে, আয়াশ, এই চাঁদনিরও না তোমার প্রতি আর কোনো আকর্ষণ নেই। নতুন বয়ফ্রেন্ড পেয়েছি আমি। হোয়াট এভার। তুমি কি ভেবেছিলে তোমার কাছে বেক করব? নো আয়াশ, বাই দ্য ওয়ে, আমি তো জাস্ট ডান্স করতে করতে খেয়াল করলাম তুমি ড্রিঙ্ক করছো। চাঁদনির কথায় চাঁদনি দিকে তাকায় আয়াশ। হাসার ভঙ্গিতে আরেকটা গ্লাস হাতে নিয়ে বলে, সো হোয়াট? চাঁদনি আয়াশের হাতে গ্লাসটা ধরে বলল, আয়াশ, ডোন্ট ফরগেট দ্যাট ইউ আর এ ডক্টর। আর একজন ডক্টরকে এসব মানায় না। যতই হোক, তোমার সাথে আমার সম্পর্ক তো একসময় ছিল, তাই তোমাকে নিয়ে একটু আধটু হলেও চিন্তা হয় আমার। চাঁদনি কথাগুলো বলার সাথে সাথে আয়াশ নিজের আঙুল নিজের ঠোঁটে রেখে বলে ওঠে, ইয়েস, আই অ্যাম আ ডক্টর ইন মাই হসপিটাল, বাট হসপিটালের বাইরে আমি যা ইচ্ছে করতে পারি। চাঁদনির হাতটা গ্লাসে থেকে ছাড়িয়ে আবারও গ্লাসের সাথে নিজের ঠোঁট লাগিয়ে দেয় সে। ড্রিঙ্ক শেষ করে গ্লাস টেবিলে রাখতেই ফোনের রিংটোন বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে আয়াশ। ফোনের স্ক্রিনে তাকাতেই দাদিমা নামটা জলজল করে ওঠে। সঙ্গে সঙ্গে নড়ে চড়ে উঠে পড়ে আয়াশ। ব্রুক কুঁচকে বলে, এক্সকিউজ মি। এই বলে ডিস্ক থেকে বেরিয়ে যায় সে। রাস্তার সাইডে দাঁড়িয়ে ফোনটা রিসিভ করে আয়াশ, কারণ ভেতরে লাউড মিউজিকের কারণে অপর পাশ থেকে দাদিমার কণ্ঠ শোনা দায় হয়ে পড়বে। ফোনটা কানে ধরতেই ওপাশ থেকে একটা বয়স্ক গলা ভেসে আসে। আয়েশ বাবা, তুই কোথায়? এত রাত হয়ে গেল, নিশ্চয়ই আবার ডিস্কো গেছিস, তাই না? আয়াশ এক আঙুল দিয়ে নিচের কপালে ঠেকিয়ে আমতা আমতা করে বলে ওঠে, ওই 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 আর কি দাদিমা। দাদিমা রাগী গলায় বলেন, তোর জন্য খাবার নিয়ে বসে আছি আমি, আর তুই ডিস্কো নাচ গান করছিস। তোর অভ্যেস কখনো বদলাবে না, তাই না? তোর মা আর বাবা প্রতিদিন রাতে ফোন দিয়ে জিজ্ঞেস করে তোর কথা, অথচ আমি কিছুই বলতে পারি না। ব্যাপারটা আমার কাছে বেজায় লজ্জাজনক। ওরা কত ভরসা করে আমার কাছে তোকে পাঠিয়ে গেছে বল তো। বাবার মায়ের কথা শুনে মুখখানা ভার হয়ে যায় আয়াশের। সে কড়া গলায় বলে ওঠে, বাবা মা আমাকে নিয়ে কি ভাবলেও সেটা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার। বাই দ্য ওয়ে, আমি আসছি। বাসায় তুমি ঘুমিয়ে পড়ো, আমি ডিনার করে নেব। এই বলে দাদিমার কোনো কথা না শুনে ফোনটা কানের কাছে থেকে নামিয়ে কল কেটে দেয় আয়াশ। একটা দীর্ঘ শ্বাস ফেলে সে। এই বলে দাদিমার কোনো কথা না শুনে ফোনটা কানের কাছে থেকে নামিয়ে কল কেটে দেয় আয়াশ। একটা দীর্ঘ শ্বাস ফেলে সে। তারপর হতাশ গলায় নিজেই নিজেকে বলে ওঠে, সিরিয়াসলি, মা বাবা কখনো নিজের দায়িত্ব পালন করেছে? সেই ছোট্টকাল থেকে নিজের বিজনেসের জন্য আমেরিকা গিয়ে পড়ে আছে। একবারের জন্য কি আমার কথা মনে পড়েনি? তাদের জন্য হারিয়ে গিয়েছে আমার ছোট্টবেলা। আই হেট দেম। কথাগুলো বলে নিজের গাড়ি থেকে এগিয়ে যায় আয়াশ। নিজে হুডির টুপি মাথায় তুলে দিল সে। গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির দিকে যেতে থাকলো আয়াশ। নিজেকে বাঁচানোর জন্য অনেকক্ষণ যাবৎ দৌড়চ্ছি আমি।
শরীরটা আর চলছে না, ভয়ে হাত পায়ের লোম শিউরে উঠেছে আমার। বর্তমানে এক গলিতে লুকিয়ে বড় বড় শ্বাস নিয়ে চলেছি আমি। বৃষ্টি এখনো গুড়ি গুড়ি হয়ে পড়ছে। হঠাৎই ছেলেগুলো এসে গলির সামনে দাঁড়ালো। ওদের থেকে ভয়ে নিজের চোখটা চেপে ধরলাম আমি, আর মনে মনে একটাই প্রলাপ বকে চলেছি, ওরা যেন আমার নাগাল না পায়। ওদের কথোপকথন স্পষ্ট শুনে যাচ্ছে। কিরে, কোথায় গেল মেয়েটা? আরেকজন চেঁচিয়ে বলে উঠল, কি করে জানবো? মাল খেয়ে টাল হয়তো উড়াতে পারিস না। দেখ পাখি কোথাও উড়ে গেছে নাকি। ওদের এমন কথাবার্তা শুনে ভয়টা আরো কয়েক গুণ বেড়ে গেল আমার। কয়েক সেকেন্ড পরেই ওরা চলে যায় সেখান থেকে। হাঁপ ছেড়ে বাঁচি আমি। তারপর গলি থেকে বেরিয়ে পড়ি। নিজের দিকে তাকাতেই ভিজে আর চিপকে থাকা গাউন ও চুল দিয়ে টপ টপ করে পড়া চুল দেখে ঝাড়তে থাকলাম আমি। আশেপাশে কোনো গাড়ি দেখতে পাওয়ার আশায় চোখ বুলিয়ে চলেছি, কিন্তু বেশিক্ষণ স্বস্তিতে থাকা হলো না আমার। ঘিরে ধরলো সেই ছেলেদের দল। গায়ের লোম দাঁড়িয়ে গেল। এখন কি হবে আমার সাথে? কি করে বাঁচবো আমি? আমাকে দেখে একে অপরের দিকে তাকিয়ে খুশির হাসিতে মেতেছে তারা। চোখ জোড়া বন্ধ করে নিজেকে সামলানোর চেষ্টা করলাম। আশ্বাস দিতে থাকলাম নিজেকে, এভাবে ভয় পেলে চলবে না আনিশা, তোকে কিছু একটা করতে হবে। এভাবে নিজের সম্মান বিলিয়ে দিতে পারিস না তুই। চোখ মুখ শক্ত করে সামনে থাকা ছেলেটাকে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিলাম আমি। ব্যালেন্স হারিয়ে পড়ে যায় ছেলেটা। সাথে সাথেই ছুট দিলাম আমি। ওরাও ছুটলো আমার পেছন পেছন। কলিজাটা যেন শুকিয়ে আসছে ভয়। বেশিক্ষণ দৌড়ানো সম্ভব নয় এভাবে। একসময় আমার সামনে গাড়ির আলোতে চোখ বন্ধ হয়ে আসে আমার। থরথর করে কাঁপতে থাকি আমি। এই বুঝি গাড়িটা আমাকে ধাক্কা মেরে চলে গেল। কয়েক সেকেন্ড পরেও যখন কিছু হলো না, আস্তে আস্তে চোখ খুলতে থাকি আমি। পুরোপুরি চোখ মেলতেই সামনে একটা বড় সড়ক কার চোখে পড়ে আমার। কার থেকে চোখ সরিয়ে পেছনে তাকাতেই সেই বখাটে ছেলেদের চোখ পড়ে। দেরি না করে ছুটে যাই গাড়ির জানালার দিকে। তখনই খুলে যায় গাড়ির দরজা। গাড়ি থেকে বের হয় এক বিশাল মানব। আশেপাশে আলো না থাকায় লোকটার চোখ মুখ দেখতে পারছি না আমি। তারপর হুডি পরে থাকায় ওনার চেহারার কিছুই দেখা যাচ্ছে না। এত ভাবার সময় নেই। এবার যেন নিজেকে নিরাপদ লাগছে আমার। ভয়ে চোটে সামনে থাকা ব্যক্তিটিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি আমি। আমার কান্নাতে যেন ভ্যাবাচাকা খেয়ে যায় লোকটা। আমি কান্না সুরে বলে উঠি, প্লিজ প্লিজ হেল্প মি, এই ছেলেগুলো থেকে আমায় বাঁচা প্লিজ। কথাগুলো বলতে বলতে নিজের হুঁশ আসে আমার। এ তুই কি করছিস আনিশা? এক অচেনা মানুষকে আষ্টে ফিষ্টে জড়িয়ে আছিস তুই কোন সাহসে? লজ্জা শরমের সব মাথা খেয়ে ফেলেছিস নাকি? ওনার বুক থেকে মাথা তুলতেই আবারও মাথা লাগিয়ে ফেললাম আমি। মাথা ঘুরছে আবার। আশেপাশে সবকিছু ঘোলাটে হয়ে আসছে। কিছু স্পষ্ট দেখতে পাচ্ছি না আমি। হঠাৎই অনুভব করলাম কেউ আমায় হাত দিয়ে জড়িয়ে ধরলো। কারো যেন কথা বলছে। আর কিছু মনে নেই আমার। আধো আধো চোখে তাকানোর চেষ্টা করলাম আমি। ভালো করে চোখ মেলতেই নিজেকে এক বড় সরো রুমে আবিষ্কার করলাম আমি। এটা কোথায় এসছে আমি? সাদা পর্দার ফাঁক দিয়ে সূর্যের কিরণ ঝলমল করছে। তার মানে সকাল হয়ে গিয়েছে। আশেপাশে অস্থির হয়ে নিজের ফোন খুঁজতে শুরু করলাম আমি, কিন্তু পেলাম না। এই মুহূর্তে নিজেকে পাগল পাগল লাগছে আমার। এতক্ষণে হয়তো আম্মু আর বাপি ফোন দিয়ে অস্থির হয়ে পড়েছে। নিজের চুলগুলো হাত দিয়ে পেছনে দিয়ে বেড থেকে নামতেই একটা বয়স্ক কণ্ঠ ভেসে এলো আমার কানে। প্রচন্ড কৌতূহল নিয়ে দরজার দিকে তাকালাম আমি। একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছেন দরজার কাছে। ওনার এক হাতে খাবারের প্লেট। চোখ জোড়া গোল গোল করে তাকিয়ে রইলাম আমি। উনি কিছুটা মিষ্টি হেসে বলে উঠলেন, আমাকে চেনার চেষ্টা করছো বুঝি? লাভ নেই, আমায় চিনবে না তুমি, কিন্তু চেনা জানা হতেও বেশি দেরি নেই বলো। উনি আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এলেন। আমি তখনও ভ্যাবলার মতো চেয়ে আছি ওনার দিকে। উনি এগিয়ে আসতেই হুঁশ ফিরল আমার। আমি আমতা করে বললাম, আমি এখানে কি করে এলাম? আর আমার ফোনটা কোথায়? বয়স্ক মহিলাটি খাবারের প্লেট বেডের সাথে লাগানো ছোট্ট টেবিলের ওপর রাখলেন। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে আমার দুই বাহুতে হাত রেখে বললেন, তোমায় আমার নাতি আয়াস এখানে নিয়ে এসেছে। কালকে নাকি তুমি বিপদে পড়েছিলে, সেন্স হারিয়ে ফেলেছিলে, এজন্য তোমার বাড়ি কোথায় সেটাও জিজ্ঞেস করতে পারেনি, তাই বাড়িতে এনেছে। মহিলাটির কথা শুনে
আমি একটা শুকনো ঢোক গিলাম কাল রাতের কথা ভেবে। কিন্তু যাই হোক, লোকটা তো বাঁচিয়েছে আমায়, একটা থ্যাঙ্কস অন্তত দেওয়া উচিত। আবারও মহিলাটির কণ্ঠে ভাবনা থেকে বেরিয়ে এলাম আমি। আর তোমার ফোন ওখানে চার্জে দেওয়া আছে, বন্ধ হয়ে গেছিল, তাই ভাবলাম চার্জে দিই। আর চিন্তা করো না, তোমার ড্রেসও আমি চেঞ্জ করে দিয়েছি। তোমার ড্রেস পুরো ভিজেছিল, ওই ড্রেসে থাকলে অসুস্থ হয়ে পড়তে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। ড্রেস চেঞ্জ করার কথা শোনার সাথে সাথে নিজের গায়ের দিকে তাকালাম আমি। এই মুহূর্তে আমি সাদা রঙের সালোয়ার কামিজ পরে আছি। তারপর ফোনের দিকে তাকালাম আমি। তড়িঘড়ি করে চার্জার খুলে ফোনটা অন করি। ফোন অন হতেই অফ স্ক্রিনে ভাসতে থাকে 48 বার কল। আর হয়তো ঢাকায় থাকা হবে না আমার। মাথাটা ভন ভন করে ঘুরতে লাগলো আমার। সব চিন্তা ভাবনা বাদ দিয়ে আমি মহিলাটার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে ফোনের লক খুলে কল লিস্টে গিয়ে সবার প্রথমে থাকা রুশ নামটাই ক্লিক করি। রুশা রহমান, আমার ছোট বোন, 2 বোন আর আম্মু বাপি নিয়ে ছোট্ট পরিবার। এই মুহূর্তে আম্মুকে ফোন করা ঠিক হবে না, কারণ এখন হয়তো আম্মু রেগে ফায়ার হয়ে আছে আর হয়তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাই রুশাকে কল করাটাই বেটার। প্রথমে কল বাজতে বাজতে কেটে গেল। আবারও নাম্বার ডায়াল করলাম আমি। কিছুক্ষণ বাজতেই ওপাশ থেকে একটা অস্থির গলা ভেসে এলো। সাবি আপু, কেমন আছিস? কোথায় আছিস? ঠিক আছিস তো? আম্মু আর বাপি চিন্তায় একাকার। বাপি তো একটু পরেই ঢাকার উদ্দেশ্যে বের হতে চাইছিল। নে, তুই আম্মুর সাথে কথা বল। আমি গলা খাকারি দিয়ে বললাম, না রুশ শোন, তার কোনো দরকার নেই। আম্মুকে বলে দিস আমি ভালো আছি, ঠিক আছি। আসলে ফোনটাতে চার্জ ছিল না, তাই বন্ধ হয়ে গেছিল। আর খুব টায়ার্ড ছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম। তোরা চিন্তা করিস না। আর আম্মু বাপিকেও বারণ কর চিন্তা না করতে। ঠিক আছে, এরপর থেকে এমন করবি না একদম। আমি হেসে বললাম, এখন রাখছি, বাই। ফোনটা কেটে দিয়ে সামনে তাকাতেই খানিকটা ভরকে গেলাম আমি। মহিলাটি আমার দিকে কেমন জানি মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। বিষয়টা বড়ই অস্বস্তিকর লাগছে আমার কাছে। তাই গলা খাকারি দিয়ে উঠলাম আমি। গলা খাকারিতে উনি আমার থেকে দৃষ্টি সরিয়ে উঠে এলেন। সামনে দাঁড়িয়ে আমার থুতনি ধরে মুচকি হেসে বলতে লাগলেন, বড়ই মায়া তোমার ওই মুখে, ঠিক যেন মায়াবিনী। মহিলাটির কথার প্রতি উত্তরে কি বলবো সেটা জানা নেই আমার, কিন্তু আমার মুখে আমি দুষ্টুমির ছাপ ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। আমি মিনমিনে গলায় বললাম, মিস্টার আয়েশকে থ্যাঙ্কস জানিয়ে দেবেন, অনেক দেরি হয়ে গেছে, এখন বাড়িতে যেতে হবে। আমার কথাগুলো যেন পছন্দ হলো না ওনার। আমার ডান হাত ধরে বললেন, এত তাড়াতাড়ি চলে যাবে? তোমার জন্য খাবার এনেছি, খেয়ে যাও। আর আয়াস বাড়িতে নেই, হসপিটালে কি জানি ইমার্জেন্সি পড়ে গেছে, সেখানে গিয়েছে। ও যদি এসে জানতে পারে তুমি না খেয়ে গিয়েছো, খুব রাগারাগি করবে। আমি কিছু বললাম না। কি বলবো, আজ আমার প্রথম কলেজ, অথচ যেতে না পারলে প্রবলেম হবে। এদিকে ওনার কথাও ভাবতে পারছি না আমি। উনি আবারও করুণ গলায় বললেন, আমি তোমার দাদির মতো, চাইলে আমায় দাদিমা ডাকতে পারো। দাদিমার একটা কথা রাখবে না? আমি এবার মুচকি হেসে মাথা নাড়াই। সাথে সাথে দাদিমার মুখেও হাসি ফুটে ওঠে। কোনো মতো ওয়াশরুমে ফ্রেশ হয়ে নিই আমি। তারপর দাদিমা রান্নার খাবার খেতে খেতে ওনার সাথে বেশ গল্পগুজব হয়। কিছুক্ষণের মাঝেই আমরা বেশ ভালো বন্ধু হয়ে উঠি। খাওয়া শেষ হলে ঘড়ির দিকে তাকাই আমি, প্রায় 10টা বেজে গেছে। আজ আর কলেজ যাওয়া হলো না আমার। ইতিমধ্যে মেঘা ফোন করে কলেজ যাওয়ার কথা জিজ্ঞেস করছিল। প্রথম দিন কলেজ মিস। অবশ্য এটা আমার জন্যই হয়েছে। নিজের বোকামি করে কাল রাতে একা বাড়ি যাওয়ার জন্যই বেরিয়েছিলাম। আয়েশ নামক ব্যক্তিটি না থাকলে হয়তো ছেলেগুলোর থেকে বাঁচতে পারতাম না। আয়েশকে দেখার প্রবল ইচ্ছে জাগলো আমার। তবে ইচ্ছে ধামাচাপা দিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আমি। দাদিমা আমায় নিজের গাড়িতে তুলে দিয়েছেন। এখন আমি বাড়ির উদ্দেশ্যে চলেছি। দুপুরে রান্নাঘরে পেঁয়াজ কাটছি আমি। চোখ থেকে অঝরে পানি পড়ে যাচ্ছে। ইতিমধ্যে 2বার চোখে পানি দিয়েছি। চোখ জোড়া লাল হয়ে গিয়েছে। এবার বুঝতে পারছি একা থাকার কত জ্বালা। উফ, বাসন কোসনের সাথেও যুদ্ধ হয়েছে আমার। বাড়িতে থাকলে এতক্ষণে আম্মুকে কি খাবো না খাবো অর্ডার করতে যেতাম। আর এখানে এসে যেন ফ্রিতে কাজের বুয়ার চাকরি পেয়েছি আমি।
কথায় বলে না, সুখে থাকতে ভূতে কিলায়। এই প্রবাদ যে তৈরি করেছিল তাকে নোবেল দেওয়া উচিত। কোনো মতে পেঁয়াজ কুচি কুচি করে কেটেছি আমি, তবুও খুব একটা ভালো হয়নি। চুলা জ্বালালাম, কড়াইয়ে তেল দিলাম। যেই পেঁয়াজ ঢালতে যাব, কলিং বেল বেজে উঠল। চুলা বন্ধ করলাম, ড্রয়িং রুমে যেতেই আবারও কলিং বেল বেজে উঠল। এই মুহূর্তে খিদে, তার ওপর আবার বারবার কলিং বেল বাজাতে রাগ লাগছে আমার। রাগটা সামলিয়ে দরজা খুললাম আমি। দরজা খুলতে আমি হতভাগ, কেউ তো নেই। বাইরে আশেপাশে তাকালাম আমি, না কেউ নেই আশেপাশে। হয়তো কোনো ছোট বাচ্চা দুষ্টুমি করেছে। দরজা বন্ধ করতেই হুট করে চোখ গেল নিচের দিকে। দরজা আটকে ধরলাম আমি। বাইরে গিয়ে নিচে ঝুঁকে নীল গোলাপের বড় বুকে তুলে নিলাম আমি। নাড়িয়ে দেখতে লাগলাম বুকেটা। নাড়াচাড়া করতেই হলুদ রঙের একটা কাগজ চোখে পড়ে আমার। এই মুহূর্তে প্রশ্নের পাহাড় তুলেছি মনে হয়। প্রথমত, এটা কে পাঠাতে পারে? দ্বিতীয়ত, কেনই বা পাঠাবে? সে কি আমাকে পাঠিয়েছে? হয়তো চিঠি পড়লে বোঝা যেতে পারে। দরজাটা ধপ করে বন্ধ করে ঘরের ভেতরে চলে এলাম আমি। ফুলের বুকেটা ড্রেসিং টেবিলের ওপর রেখে হলুদ কাগজটা নিয়ে বেটে গা এলিয়ে দিলাম। কাগজটার ভাঁজ খুলে একটা সুন্দর হাতে লেখা দেখতে পাই। বেশ সাজানো গোছানো একটা কবিতার মতো কিছু একটা লেখা। তোমার ভেজা চুল মুগ্ধ করেছে আমায়। তোমার ঘুমন্ত চেহারার মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি আমি। তোমার মায়াবী মুখের মায়ায় বন্দী হয়েছি আমি। চিৎকার করে বলতে ইচ্ছে করে, তুই শুধুই আমার। পুরোটা পড়ে ধরপড় করে উঠে বসে আমি ভ্রুকুচকে গালে হাত দিয়ে ভাবতে থাকি, কার হতে পারে এই কাজ। ঢাকা শহরে তেমন কাউকে চিনি না আমি, শুধু চিনি আমার বেস্ট ফ্রেন্ড মেঘাকে, যেই নীল বুকের সাথে এই কাগজ পাঠিয়েছে। নির্ঘাত সে পাগল, নয়তো এভাবে কেউ এসব পাঠায় নাকি? দেরি না করে ফোনটা হাতে নিয়ে মেঘার নাম্বার ডায়াল করে কল করলাম আমি। কল ওয়েটিং বলছে। প্রচন্ড বিরক্তি নিয়ে ফোনটা কেটে দিলাম আমি। নিশ্চয়ই অগ্নি ভাইয়ার সাথে প্রেমালাপে ব্যস্ত। কাগজটা বেডের উপরে রেখে আবারও রান্নাঘরের দিকে এগিয়ে যাই আমি। প্রচন্ড খিদে পেয়েছে আমার, কিছু না খেলেই নয়। শুরু হলো আবারও কান্না। কান্নার মাঝে এক প্রকার ভুলেই গেলাম ফুলের বুকে আর কাগজটার কথা। রাতে সোফায় বসে ফোন ঘাঁটছে আয়াস। ফোনের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে সে। হঠাৎই ফোনটা কেউ টেনে নিয়ে নেয়। চোখ গরম করে মাথা উপরে তুলে তাকায় সে। দাদিমাকে দেখে চোখ জোড়া স্বাভাবিক হয় তার। দাদিমা তামান্না বেগম ফোনের দিকে তাকিয়ে আনিস আর ছবি দেখতে পায়। সাথে সাথে মুচকি হাসতে গিয়েও থেমে যান তিনি। আয়েশা কান ধরে বলে ওঠেন, কি ব্যাপার, প্রেম উতলে পড়েছে? আয়েশ তামান্না বেগমের থেকে কান ছাড়তে ছাড়তে বলেন, আহ দাদিমা, এটা প্রেম নয় গো, ভালোবাসা। এবার হেসেই দেন তামান্না। তারপর আয়েশের পাশে বসে বলে ওঠেন, অবশেষে আমার নাতির মনেও ভালোবাসা জেগে উঠলো। আয়েশ অন্যদিকে এক মনে বলে, আই ডোন্ট নো এটা কি, জানি না ভালোবাসার মুহূর্তের মধ্যেই হয় কিনা, বাট ওকে দেখে আমার কি হলো জানি না। ও যখন ভয়ে আমায় জড়িয়ে ধরেছিল, তখন এক অজানা কারণে আমিও ওকে হাত দিয়ে আগলে নিয়েছিলাম। ওর উজ্জ্বল শ্যামলা মুখ, টানা টানা চোখ, গোল গোল গাল, বাম গালে থাকা তিল, সব কেমন জানি নেশা ধরিয়ে দিয়েছিল আমায়। জীবনে অনেক সুন্দরী মেয়ে দেখেছি, কাউকেই মনে ধরেনি আমার। শুধু ওকে দেখে বলতে ইচ্ছে করে, তুই শুধুই আমার, যে করেই হোক ওকে আমার চাই। তামান্না আয়েশের পিঠে চাপড় মেরে বললেন, মেয়েটা সত্যি মনে ধরার মতো। দেখতে অধিক সুন্দরী নয়, তবে মায়াবিনী। আয়েশ মুগ্ধ গলায় বলে ওঠে, মায়াবিনী, আই ওয়ান্ট হার ইট এনি কস্ট। তামান্না আরো কিছু কথা বলে বেরিয়ে যান আয়েশের রুম থেকে। আয়েশ বাঁকা হেসে বলে ওঠে, কত বড় ভুল করেছে তুমি নিজেও জানো না মায়াবিনী। এই আয়েশের মনে ভালোবাসা জাগিয়েছে তুমি, নিজের অজান্তেই এই তুমি আয়েশের মনে নাম লিখে ফেলেছ। এখন যে তোমাকে আমার চাই, সেটা যে কোনো প্রকারেই হোক, এই আয়াস নিজের মতো করে ভালোবাসবে তোমায়, পাগলের মতো ভালোবাসবে। হা হা হা। রাত প্রায় 12টা। ফেসবুকের নিউজ ফিড ঘেঁটে চলেছি আমি। ঘুম আসছে না কিছুতেই। ফেসবুক স্ক্রলিং করতে করতে একসময় চোখ আটকে গেল আমার। কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হলো। কয়েকজন ছেলের ছবি দেওয়া হয়েছে, তাদের অবস্থা মর্মান্তিক। আর অবাক করা বিষয় হলো,
ছেলেগুলো আর কেউ না, সেই গতকাল রাতে ধাওয়া করা বখাটে ছেলেগুলো। ধরপড় করে উঠে বসলাম আমি। আচ্ছা, এইসব কাজ কি ওই আয়াস নামক ছেলেটা করেছে? উনি কি এদের এভাবে মেরেছে? না না না, উনি তো ডক্টর, আর ডক্টরের কাজ তো প্রাণ দেয়া। প্রাণ নেয়া নিশ্চয়ই না, এটা হয়তো নিশ্চয়ই কোইন্সিডেন্স হবে। সেটাই হবে। কিন্তু ছেলেগুলো শাস্তি পেয়েছে। না জানি কতগুলো মেয়ের সম্মানহানি করেছে ওরা। আজকাল এসব বখাটে ছেলেদের কারণে আমাদের দেশটা রসাতলে যাচ্ছে। অনেক রাত হয়েছে, এবার ফোনটা অফ করে শুয়ে পড়লাম আমি। কাল কলেজে ঠিক সময় উপস্থিত হতে হবে। ধীরে ধীরে চোখ লেগে আসে আমার। হ্যাঁ, আমিই মেরেছি ওদেরকে, বেহাল করে দিয়েছি ওদের অবস্থা। ওদের বুঝিয়ে দিয়েছি আমার প্রিয় জিনিসে হাত দিলে কি অবস্থা হতে পারে। মেরে ফেলবো আমি। যে আমার মায়াবিনীর দিকে তাকাবে, ওর ওপর শুধুই আমার অধিকার। কথাগুলো বলে পাগলের মতো হেসে উঠল আয়াস। সকালে কলেজে যাওয়ার জন্য অপেক্ষা করছি আমি। মেজাজটা খারাপ হয়ে চলেছে। একটাও রিক্সা বা অটো ফাঁকা পাচ্ছি না। এই ব্যস্ত শহরে প্রত্যেকে ব্যস্ত হয়ে পড়েছে সকাল সকাল। কিছুক্ষণ পর পর ফাঁকা গাড়ি দেখতে না পেয়ে হতাশ হয়ে চলে এসছি আমি। বারবার চোখ জোড়া হাতের ঘড়ির দিকে যাচ্ছে। ঘড়ির কাঁটা নিজ গতিতে চলছে। সময় বসে নেই আমার জন্য। চোখের পলকে হঠাৎই কেউ স্পিডে বাইকের ব্রেক কষল আমার সামনে। বাতাসের চোখ মুখ বন্ধ করে ফেললাম আমি। আস্তে আস্তে চোখ খুলে সামনে থাকা ব্যক্তিটিকে দেখে মুচকি হেসে বললাম, কেমন আছেন অগ্নি ভাইয়া? অগ্নি ভাইয়া গাড়ির ইঞ্জিন বন্ধ করে চাপা হাসি দিয়ে বললেন, ভালোই আছি। তা কলেজে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছো বুঝি? আমি ভ্রু কুচকে বিরক্তি সুরে বললাম, জি আসলে মানে হচ্ছে আজ গাড়িটারি পাবো না বুঝলেন, হেঁটেই যেতে হবে। অবাক হয়ে ভাইয়া বললেন, তোমার এই ভাইয়া থাকতে হাঁটতে যাবে কেন? চলে এসো, পৌঁছে দিই কলেজে। একটু আগে তোমার বান্ধবী মেঘাকে পৌঁছে দিলাম। আমি খানিকটা অস্বস্তি বোধ করে বললাম, থাক ভাইয়া, আপনাকে আর কষ্ট করতে হবে না, আমি হেঁটেই চলে যাব। ভাইয়া এবার শান্ত গলায় বললেন, বুঝেছি, আমার বাইকে উঠতে অস্বস্তি বোধ করছো। আরে বাবা, আমরাই তো। ভাইয়া বলে ডাকো তো আমায়। তো অস্বস্তি কিসের? উঠে পড়ো। আর কথা না বাড়িয়ে বাইকে উঠে পড়লাম আমি। এমনিতেই দেরি হয়ে গেছে, এত কথা বলার সময় নেই আমার। অগ্নি ভাইয়া গাড়ি স্টার্ট দিলেন। চললাম কলেজের উদ্দেশ্যে। কলেজে পা রাখতেই আশেপাশে তাকিয়ে কলেজের পুরো এরিয়া দেখতে থাকলাম আমি। বেশ বড় সড়ো কলেজটা। এক পাশে ক্যান্টিন, আরেক পাশে ক্যাম্পাস। মাঝখানে দুভাগে বিভক্ত করা দুটো বড় বড় বিল্ডিং। মাঝে মাঝে বেশ কয়েকটা ছেলে মেয়ে দেখা যাচ্ছে। আস্তে আস্তে এক পা দু পা করে চলতে শুরু করলাম। হঠাৎই বেশ কয়েকটা ছেলে মেয়ে ঘিরে ধরলো আমায়। কিছুটা চুপসে গেলাম আমি। সবাই কিছুটা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এরা কলেজের সিনিয়র। শুনেছি এসব বড় বড় কলেজে র্যাগিং হয়, এরাও র্যাগিং করবে নাকি? বাঁকা চোখে সবার দিকে তাকিয়ে চলেছি আমি। এরই মাঝে একটা ছেলে বলে ওঠে। জোরে সোরে হ্যাঁ বোধক মাথা নাড়লাম আমি। মুখ থেকে কথা বের হতে চাইছে না। নতুন জায়গা, নতুন মানুষজনের সামনে কিছুটা নার্ভাস ফিল করছি আমি। এবার একজন বেশ সুন্দরী মেয়ে বলে ওঠে, কোন ইয়ার? কাপা কাপা গলায় বললাম, অনার্স প্রথম বর্ষ। আমার কথা শুনে সবাই নিজেদের দিকে তাকাতাকি করে পড়ল। তারপর সেই ছেলেটি বলল, ওকে গো, কোনো রকম সমস্যা হলে আমাদের বলবে, আমরা কলেজের সিনিয়র। জি। আমি মাথা নিচু করে বলে গুটি গুটি পায়ে চলে এলাম। কলেজের করিডোরে এপাশ ওপাশ তাকাচ্ছি আর হেঁটে চলেছি আমি। উদ্দেশ্য হলো ক্লাসরুম খুঁজে বের করা। অসাবধানতার কারণে হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে যায় আমার। নিজে মাথা ডলতে ডলতে সামনের মানুষটাকে কোনো রকমে বলে উঠি, সরি 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 খেয়াল করিনি, সরি 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 খেয়াল করিনি। সামনে একটি মেয়ালি গলার মালিকটিকে দেখার আগ্রহ নিয়ে সামনে তাকাই আমি। ঘাড়ে সাইড ব্যাগ নিয়ে একটা বেশ চিকন মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি অনন্যের সুরে বলল, আই অ্যাম অলসো সরি, আমিও অসাবধানে হাঁটছিলাম। এবার আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাই মেয়েটির দিকে। তারপর বললাম, অনার্স প্রথম বর্ষে ক্লাসটা কোন রুমে হয় বলতে পারো? মেয়েটি মুচকি এসে বলে ওঠে,
ক্লাস আরও আগে। তুমি প্রথম বর্ষ বুঝি? আমি হেসে মাথা নাড়াই। মেয়েটির সাথে সাথে বলে ওঠে, আমিও। চলো একসাথে যাওয়া যাক। দুজন একসাথে হাঁটতে লাগলাম। দু একটা কথাবার্তা চললো। কথার মাঝে জানতে পারি ওর নাম শিরিন। আমি ওকে আমার পরিচয় দিলাম। কিছুক্ষণের ব্যবধানে দুজন বেশ ফ্রি হয়ে গেলাম। ক্লাসরুমে ঢুকতেই আমার চোখ যায় মেঘার দিকে। মেঘা একা একা মুখ ফুলিয়ে বসে আছে। হয়তো আমি দেরিতে এসেছি, তাই রেগে বোম হয়ে আছেন তিনি। আমি আর শিরিন গিয়ে মেঘার পাশে বসলাম। তিনজন গল্প গুজব করলাম পুরো ক্লাস। অবশেষে সব ক্লাস শেষ হলো। শিরিন এখন আমাদের সাথে অনেকটা বন্ধুত্বপূর্ণ হয়ে গিয়েছে। তিনজনে হেঁটে চলেছি একই সাথে। মেজাজটাও বেজায় ফুরফুরে। শিরিন ভুরু নাচিয়ে বলে উঠল, নবীনবরণ অনুষ্ঠানে কি প্ল্যানিং তোমাদের? নবীনবরণ অনুষ্ঠানের কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেলাম আমি। কনফিউজড হয়ে মাথায় হাত দিয়ে চললাম। সেটা কবে? মেঘা হাত নাড়িয়ে চাপা গলায় বলল, 2 দিন পর। কালকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। কাল তো এলি না, তাই জানতে পারিসনি। ও আচ্ছা। চুপচাপ থাকলাম আমি। তারপর হুট করেই বলে উঠলাম, এই অনুষ্ঠানে আমরা কি করব? এটা তো নবীন মানে ইন্টার প্রথম বর্ষের অনুষ্ঠান, আর বড়রা তাদের বরণ করবে। শিরিন হুহা করে হেসে দিয়ে বলল, অনুষ্ঠানটা সবার। তার উপর শুনেছি ডক্টর আয়হান আসতে চলেছে, তাই তো এত তোড়জোড়। শিরিনের দিকে ভ্রু কুচকে তাকালাম আমি। অনেকটা কৌতূহল নিয়ে বললাম, এই ডক্টর আহানটা কে? শিরিন গম্ভীর গলায় বলল, ডক্টর আয়হান হচ্ছে সফল ব্যবসায়ী আইমান রাহানের একমাত্র ছেলে। আইমান রায়হান হলো এই কলেজের অনেক পুরনো স্টুডেন্ট। তাকেই আসতে বলা হয়েছিল এখনকার চিফ গেস্ট হিসাবে, কিন্তু তিনি নাকি বিদেশে, তাই উনি কথা দিয়েছেন ওনার ছেলে ডক্টর আহান আসবে। আমি আর কিছু বললাম না, চলতে থাকলাম। শিরিন আর মেঘাকে বিদায় দিয়ে চলে আসলাম আমি। বাড়িতে এসে সোজা ফ্রেশ হয়ে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। এক নজরে তাকিয়ে থাকলাম নীল রঙের গোলাপের বড় বুকেটার দিকে। এখনো মাথায় ঘুরছে কে এই পাগল লোকটা। গোলাপগুলো একটু একটু মুচড়ে গেছে, কিন্তু নীল রংটা বেশ ভালো লাগে আমার। আচ্ছা, যে আমায় এই ফুল পাঠিয়েছে সে কি আমার পছন্দটাও জানতো? নিজের চেম্বারে গম্ভীর মুখ নিয়ে বসে আছে আয়াস। মোটে কেমন জানি ছটফট করছে তার। বারবার বিরক্তির চাহনি নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। মিনিট 5 পরেই ফোনে রিংটোন বেজে ওঠে তার। এই মুহূর্তে তার অফ টাইম, তাই ফোন ধরা এলাও। দেরি না করে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরল সে। তারপর দ্রুত গতিতে বলে উঠল, কাজ হয়েছে? ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে এলো, ইয়েস স্যার, জানতে পেরেছে। ওনার পুরো নাম আনিশা রহমান সাবিহা, বাবার নাম এরশাদুর রহমান আর মায়ের নাম শেফা রহমান। আনিশা রহমান সাবিহার পরিবারের বড় মেয়ে। ছোট মেয়ের নাম রুশা রহমান। এরশাদুর রহমানের একটা ইন্ডাস্ট্রির নাম রহমান ইন্ডাস্ট্রি। আর আয়াস লোকটাকে থামিয়ে বলল, এনাফ, এইটুকুই আমার জন্য যথেষ্ট। ভালো কাজ করেছো তুমি। বাকিটা আমি সন্ধ্যায় পেমেন্ট করে দেব। বাই। এই বলে কল কেটে দেয় আয়াস আর বাঁকা হাসি দিয়ে বলে, দ্যাটস এনাফ ফর মিস আনিশা। এখন তো তোমায় জানাতে হবে আমার ভালোবাসার কথা। তুমি রাজি হলে ভালো, নয়তো। হুহা করে হেসে ওঠে আয়াস। রাতের খাবার খেয়ে নিচে রুমে ঢুকেছে আয়াস। ফোনের রিংটোন লাগাতার বাজতে দেখে ভ্রু কুঁচকে যায় তার। এই সময় কে ফোন করতে পারে? আস্তে আস্তে এগিয়ে গিয়ে ফোনটা হাতে তুলে আয়াস। ফোনের স্ক্রিনে ভাসতে থাকা নামটা দেখে চোখ লাল হয়ে যায় তার। ফোনটা কেটে দেয় সে। আবারও বেজে ওঠে ফোনের টোন। বিরক্ত হয়ে ফোনটা কানে ধরে রিসিভ করে বলে, হ্যালো, কি হয়েছে? ফোন দিয়েছো কেন? ওপাশ থেকে আয়াসের বাবা বলে ওঠেন, আমি তোমার বাবা আয়াস, আমার কি ফোন দেওয়ার অধিকার নেই? আয়াস কড়া গলায় বলে ওঠে, না, নেই। তোমাদের সাথে কথা বলতে পছন্দ করি না আমি। ফার্দার ফোন দিবেন আমাকে। এই বলে কান থেকে ফোন সরিয়ে ফোনটা কাটতে নেয় সে। অপর পাশ থেকে তার বাবার গলা শুনে আবারও বিরক্ত হয়ে কানে ধরে সে। আয়াসের বাবা বলে ওঠেন, দেখো আয়াস, আমরা তোমার মা বাবা হই। আমরা তোমায় ফোন দিয়ে তোমার খোঁজ খবর জানতে চাইবো, এটাই তো স্বাভাবিক। তুমি কেন আমাদের ভুল বুঝো আয়াস? আয়াস খানিকটা তাচ্ছিল্যের হাসি দিয়ে চোখ গরম করে বলে, সিরিয়াসলি? এতই যখন খোঁজ খবর নেওয়ার শখ, তবে আমায় রেখে গেলে কেন? বাই দ্য ওয়ে, আমার থেকে তো
তোমাদের কাছে অভিষেক আবরারের মূল্য বেশি, রাইট? তবে যাও না, তাদের সাথে ন্যাকামো করো, আমাকে ফোন দিয়ে নাটক করতে এসো না প্লিজ। কথাটা বলে রাগে ফোনটা কেটে দিয়ে সজোরে ফোনটা আছাড় মেরে রাগে ফসতে থাকে আয়াস। গভীর রাতে অঘরে ঘুমের রাজ্যে তলিয়ে আছি আমি। হঠাৎই মনে হলো কেউ আমার মুখের উপর নিঃশ্বাস ফেলছে। কিছুটা নড়ে চড়ে উঠলাম আমি। ঘুমটা হালকা হয়ে এলো আমার। মনে হচ্ছে কেউ আমার গালে স্পর্শ করে চলেছে। ঘুমের মাঝে বিরক্তি হয়ে গালে হাত দিয়ে মশা মনে করে সরিয়ে দিতে থাকলাম। কেউ যেন আমার গলা চেপে ধরলো। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার। ঘেমে চলেছি আমি, বড় বড় নিঃশ্বাস ফেলছি। চোখ জোড়া অনেক কষ্ট করে মেলে ড্রিম লাইটে কারো অবয়ব দেখতে পেলাম আমি। চিৎকার করতে না পেরে ক্রমশ বড় বড় শ্বাস নিয়ে চলেছি আমি। আমার সামনে থাকা মানুষটাকে ভালো করে দেখতে পারছি না। নিজের হাত জোড়া কোনোভাবে এগিয়ে নিয়ে এসে লোকটার হাত থেকে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলাম আমি। কয়েক সেকেন্ডের মাঝেই আবার গলা ছেড়ে দিল। বড় বড় শ্বাস নিচ্ছি আমি। কথা বলার মতো বিন্দু মাত্র শক্তি নেই আমার। এরই মাঝে লোকটা আমার ঠোঁট জোড়ায় আলতো করে চুমু খেয়ে আমার কপালে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিলেন। আমি তো বোকা বনে যাচ্ছি, হাতটাও নাড়াতে পারছি না, হয়তো কিছুটা ভয়ে এবং আতঙ্কে, কিন্তু বলার চেষ্টা করছি। কে আপনি, কি চান, কেন এসছেন? কিন্তু কথাগুলো যেন গলার মাঝে সীমাবদ্ধ থেকে যাচ্ছে। সেই অবয়বের হাতটা আমার চুলের মাঝে ঢুকে আমার মাথা উঁচিয়ে নিলেন। সাথে সাথে চোখ জোড়া বড় বড় হয়ে এলো আমার। কানের কাছে এসে ফিসফিস করে বললেন, তোমায় তো আমি অন্য কারোর সাথে দেখতে পারি না, সে যেই হোক। বাইকে সেই অগ্নি আহমেদের গাড়িতে বসেছিলে না? সেটার শাস্তি ছিল এটা, নেশা পাখি। যদি তোমার কোথাও লেগে থাকে তাহলে সরি, এর পরের বার যেন কারোর সাথে না দেখি। আর এই অগ্নি আহমেদকে তো আমি। এতটুকু বলে থেমে গেলেন তিনি। নিজের হাতের পিঠ দিয়ে আমার কপালের ঘাম মুছে দিলেন। আস্তে আস্তে যেন আমার শরীরের শক্তি এলো। ডান হাতটা এগিয়ে নিয়ে গেলাম ল্যাম্পশেডের দিকে। আলো জ্বলতেই ধরপড় করে উঠে বসে আমি। আশেপাশে তাকাই, কিন্তু কেউ নেই। এই কি করে হতে পারে? একটু আগেই কেউ আমার গলা চেপে ধরেছিল, এই বিষয়টা আমার স্পষ্ট মনে আছে। তবে কোথায় গেল সেই অবয়বটা? বেলকনির দিকে চোখ যায় আমার, যেখানকার পর্দা এখনো নড়ছে। এসি চলছে ফুল স্পিডে, তবুও ঘেমে যাচ্ছি আমি। পা থেকে চাদর সরিয়ে বেড থেকে নেমে পড়লাম আমি। ধীরে ধীরে এগিয়ে গিয়ে বেলকনির পর্দা সরাতেই চমকে উঠলাম। কেউ নেই। আমার ঘরের বেলকনিটা বেশ খোলামেলা, কোনো গ্রিল নেই, শুধু রেলিং দেওয়া আছে, যার ফলে যে কেউ রুমে ঢুকতে পারবে সহজে। বড় বড় শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করলাম। তারপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথা উঁচিয়ে তুলতেই গলায় স্পষ্ট দেখতে পেলাম 5 আঙ্গুলের ছাপ। এবার আমি নিশ্চিত হয়ে গেলাম আমার ঘরে কেউ এসেছিল। দ্রুত গিয়ে বেলকনির দরজা বন্ধ করে লক করে দিলাম। বেড পর্যন্ত হেঁটে এসে ধপ করে বসে পড়লাম আমি। লোকটা অগ্নি ভাইকে নিয়ে কথা বলছিল। ভয়টা তো সেই জায়গাতেই। কোথাও ওই পাগল লোকটা অগ্নি ভাইয়ের কোনো ক্ষতি করে বসবে না তো? আচ্ছা, এই লোকটাই কি সেই লোকটা যে আমাকে ওই নীল রঙের গোলাপের বুকে পাঠিয়েছিল? রাতে আর ঘুম হলো না আমার। নানা রকম আজে বাজে চিন্তা নিয়ে কাটিয়ে দিলাম সারা রাত। ভোরের দিকে চোখ লেগে এলো আমার, কিন্তু হালকা ঘুমটাও ভেঙে গেল আমার ফোনের রিংটোনে। চোখে মুখে ভাঁজ পড়ে গেল আমার। বিরক্ত হয়ে পাশের টেবিলে ফোন হাতাতে লাগলাম আমি। ফোনটা পেয়ে চোখের সামনে আনলাম। ফোনের আলোতে চোখ বুজে আসে আমার। ঘুম ঘুম চোখে তাকিয়ে কোনো মতে ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে কারো কান্না মাখা গলা ভেসে এলো, অনু, তাড়াতাড়ি একটু হসপিটালে আসবি প্লিজ, অগ্নির অবস্থা খারাপ। অগ্নি ভাইয়ের কথা শুনে চোখ থেকে ঘুম ছুটে যায় পুরোপুরিভাবে। অগ্নির অবস্থা খারাপ। অগ্নি ভাইয়ের কথা শুনে চোখ থেকে ঘুম ছুটে যায় পুরোপুরিভাবে। উঠে বসে কান থেকে ফোন সরিয়ে দেখতে থাকি আমি। মেঘা ফোন করেছে। ঘড়িতে 6টা ছুঁই ছুঁই। ফোন আবারও কানে ধরে অস্থির কণ্ঠে বলে উঠলাম, কি হয়েছে অগ্নি ভাইয়ার? ওপাশ থেকে মেঘা কান্না করে দিল। ফুপতে ফুপতে বলে উঠল, কারা যেন মাথা ফাটিয়ে দিয়েছে, মাথা থেকে যথেষ্ট ব্লিডিং হচ্ছে, ওর ফ্যামিলিরা ছোটাছুটি করছে। আমি একা কি করব কিছু বুঝতে পারছি না, তুই আয় না প্লিজ,
হ্যাঁ, একটা প্রাইভেট হসপিটালে আছি, আমরা তোকে টেস্ট করে দিচ্ছি। মেঘার কথাগুলো শুনে রাতের কথাগুলো মনে পড়ে গেল আমার। ভয়ে মুখটা গম্ভীর হয়ে গেল। তবে কি আমার জন্য ওই পাগলটা অগ্নি ভাইয়াকেও ছাড়লো না? আমি সান্ত্বনা দিয়ে মেঘাকে বললাম, আমি এক্ষুনি আসছি, তুই চিন্তা করিস না, টেনশন করিস না, ভাইয়ার কিচ্ছু হবে না, ওকে? এই বলে ফোনটা কেটে দিলাম আমি। তড়িঘড়ি করে বেড থেকে নেমে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। কোনো রকমে ফ্রেশ হয়ে একটা কামিজ আর ওড়না পরে, ওড়না দিয়ে গলার দাগটা ঢেকে কোনো রকমে মাথায় খোপা করে বাইরে ছুটলাম আমি। মনটা কেমন জানি আকুপাকু করছে আমার, ভীষণ অস্থির লাগছে। জানি না কে ভাইয়ার এই অবস্থা করেছে, কিন্তু আমি শিওর সে ওই লোকটাই ছিল। এই মুহূর্তে ওই লোকটাকে পেলে যে কি করতাম। একটা অটো নিয়ে মেঘার বলা হসপিটালের উদ্দেশ্যে চললাম। হসপিটালে আশেপাশে মেঘাকে খুঁজে চলেছি আমি। অবশেষে রিসেপশনে গিয়ে রিসেপশনিস্টকে বললাম, এক্সকিউজ মি। রিসেপশনিস্ট মেয়েটি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ? আমি ভীরু গলায় বললাম, অগ্নি আহমেদ নামের কোনো পেশেন্ট এখানে এসছে, কত নম্বর কেবিনে আছে, কাইন্ডলি বলতে পারবেন? ইয়েস, একটু ওয়েট করুন, আমি চেক করে বলছি। আর কিছু না বলে মাথা নাড়িয়ে বড় টেবিলে হাত দিয়ে দাঁড়িয়ে হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে থাকলাম আমি। 2 মিনিট পরেই মেয়েটি বলল, অগ্নি আহমেদ এখন ডক্টর আহান স্যারের দায়িত্বে আছেন, 4 তলায় গিয়ে 409 নম্বর কেবিনে আছেন। আমি একটু লোক দেখানো হাসি দিয়ে বললাম, ধন্যবাদ। তারপর হম্মি তম্মি করে ছুটলাম লিফটের দিকে। কিন্তু দুর্ভাগ্য, লিফট ভর্তি মানুষ, এর মাঝে একদমই ঢোকা যাবে না। এখন সিঁড়ি দিয়ে হেঁটেই উপরে যেতে হবে আমায়। দেরি না করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলাম আর বিড়বিড় করতে থাকলাম ডক্টর আর কেবিনের নম্বর। আমার একটা বদ অভ্যাস হচ্ছে হসপিটালে এলে কেবিনের নম্বর ভুলে যাওয়া। এই মুহূর্তে কোনো মতেই কেবিনের নম্বরটা ভুলতে চাই না আমি, তাই একই কথা বিড়বিড় করে চলেছি। হঠাৎই থেমে গেলাম, আবার নিজে নিজেই বললাম, ডক্টর আহান। গালে হাত দিয়ে ভাবতে থাকলাম, কোথায় যেন নামটা শুনেছি। হ্যাঁ, মনে পড়েছে, গতকালকে শিরিনের মুখে শুনেছি। এই কি সেই ডক্টর আহান? কি জানি, এত ভেবে কাজ নেই। আবারও তড়িঘড়ি করে সিঁড়িতে উঠতে ধরলাম আমি। 4র্থ তলায় উঠে বাম দিকে যেতেই 409 নম্বর কেবিন চোখে পড়ল। সামনে মেঘা দাঁড়িয়ে আছে শুকনো মুখ নিয়ে। ধীর পায়ে মেঘার কাছে যেতেই আমার দিকে তাকিয়ে মেঘা অস্থির হয়ে উঠল, আমাকে ধরে পড়ল, দেখ না অনু, সেই কখন থেকে ডাক্তার চেক আপ করছে, এখনো বাইরে আসছে না। আমি মেঘার ঘাড়ে হাত রেখে শান্ত কণ্ঠে বললাম, মেঘা চিন্তা করিস না, ড্রেসিং করতে তো একটু সময় লাগবেই। মেঘা আর কিছু না বলে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকলো আমার দিকে। আমি আরো বললাম, ভাইয়ের ফ্যামিলির লোকজন কই? ওরা তো কি সব বিল পে করতে যাবে, সেজন্যই গেছে। আমি আর কিছু বললাম না, মুখটা ভাঁজ করে দাঁড়িয়ে থাকলাম। মিনিট 10 পরেই অগ্নি ভাইয়ার কেবিন থেকে একজন সুদর্শন পুরুষ বের হলেন। আমি একজনের দিকে নজরটা স্থির করে ফেললাম। সাদা ফর্সা গায়ের রং, চুলগুলো গুছিয়ে একপাশে রাখা, সাদা অ্যাফ্রন পরার কারণে গায়ের রং আরো ফুটে উঠেছে। পকেটে একটা চিকন ফ্রেমের চশমা ঝুলানো, জোড়া ভ্রু, খাড়া নাক আর মুখে খোঁচা খোঁচা দাড়ি, আর নাকের মাথায় ছোট্ট তিল জ্বলজ্বল করছে। সব মিলিয়ে পুরো পারফেক্ট, কোনো খুঁত নেই। এমন পারফেক্ট সুন্দর মানুষ জীবনে খুব কমই দেখেছি আমি, হয়তো এই প্রথমেই দেখছি। মেঘার কণ্ঠে ওনার থেকে চোখ নামিয়ে নিলাম আমি। ইনি কি তবে ডক্টর আহান? চাপা গলায় মেঘাকে বললাম, অগ্নি কেমন আছো, ঠিক আছো তো? এই সুদর্শন ডক্টর যেন কিছুটা শক্ত চোখ মুখ করে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, ইয়েস, হি ইজ অলরাইট। আর একটু লেট হলে বা ব্লাড লস হলে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারতো, কিন্তু ভাগ্য ভালো, দেখুন আমার হসপিটালেই আসতে হলো। আর এখন ঠিক আছে, আপনি এখন দেখা করতে পারেন ওনার সাথে। উনি সব কথা আমার দিকে স্থিরভাবে তাকিয়ে বললেন, কিন্তু ওনার কিছু কথা বুঝতে পারলাম না আমি। ভাগ্য দেখুন আমার হসপিটালে আসতে হলো। কথাটা বড়ই রহস্যময়। ওনার চোখ জোড়াতে যেন আমি আটকে রয়েছি, কেমন জানি অস্বস্তি লাগছে আমার। এদিক ওদিক তাকিয়ে ওনার থেকে নিজের নজর সরাতে চাইছি আমি, তবে পারছি না।
মেঘা ছুটে ভাইয়ার কেবিনে গেল। আমি পেছন পেছন ভাইয়ার কেবিনে ঢুকে পড়লাম। ভাইয়া বালিশের সাথে ঠেস লাগিয়ে বসে আছেন, মাথায় ব্যান্ডেজ। ওনাকে দেখে মনে একটা খারাপ লাগা কাজ করছে আমার। হয়তো আমার জন্যই আজ এমন হয়েছে ভাইয়ার অবস্থা। কিন্তু একটা প্রশ্ন মনে থেকে যাচ্ছেই না কেন, কে এই পাগল লোকটা? মুখে জোর করে হাসি ফুটিয়ে ভাইয়ার সামনে দাঁড়িয়ে আমি। ইতিমধ্যে ভাইয়ার মা, পাপা আর বড় বোন চলে এসছেন। সবাই ভাইয়াকে এটা ওটা জিজ্ঞেস করছেন। এর মাঝে এখন নিজেকে বাইরের লোক মনে হচ্ছে, তাই এক সাইড হয়ে দাঁড়িয়ে রয়েছি আমি। ভাইয়া বিষয়টি লক্ষ্য করে আমাকে বললেন, আনিশা, দূরে দাঁড়িয়ে কেন? এখানে এসো, সবার সাথে পরিচয় করিয়ে দিই। আমি এগিয়ে গেলাম ভাইয়ার কাছে। ভাইয়া একে একে ওনার মা, বাবা আর বোনের সাথে পরিচয় করিয়ে দিলেন। আমি স্বাভাবিকভাবে বললাম, কেমন লাগছে এখন ভাইয়া? ভাইয়া একটু হেসে নড়ে চড়ে বললেন, ভালোই লাগছে, জাস্ট শরীরটা একটু ব্যথা করছে। ভারী লাঠির মার ছিল কিনা? ভাইয়ার কথা শুনে আমার চোখ বেরিয়ে যাওয়ার উপক্রম। আমি মিনমিন করে বললাম, মানে কি করে এসব হলো? কার বা কাদের এত দুঃসাহস? জানি না, হয়তো কোনো ফালতু ছেলেপেলে হবে। সকালে পার্কে জগিং করতে বেরিয়েছিলাম। কিছুক্ষণ যাবৎ জগিং করার পর ফাঁকা জায়গায় এসে পড়ি। তারপর কয়েকজন ছেলে হুট করে লাঠি নিয়ে আমার ওপর আক্রমণ করে। মাথায় লাঠির বাড়ি লাগায় অজ্ঞান হয়ে যায় আমি। তারপর ওরা চলে যায় আর কিছু সাধারণ মানুষ হসপিটালে নিয়ে আসে। ভাইয়ার কথা শুনে হাড় হিম হয়ে গেল আমার। কেমন রিয়াকশন দিব কিছুই বুঝছি না। টেনশনে ঘেমে যাচ্ছি। হুট করেই আমার সিক্স সেন্স বলে উঠল, আমাকে কেউ কড়া নজর দিয়ে দেখছে। আশেপাশে তাকাতেই দরজার চোখ গেল আমার। কেউ যেন পর্দার আড়াল থেকে সরে গেল। ভ্রু যুগল কুঁচকে গেল আমার। ভাইয়ার কণ্ঠে আবারও ওনার দিকে তাকালাম। আরও কিছুক্ষণ কথাবার্তা বলে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় 8:21 বাজে। ভাইয়াকে বিদায় জানিয়ে মেঘাকে নিয়ে বাইরে বেরিয়ে এলাম। বেশিক্ষণ নেই হাতে, আবার কলেজ যেতে হবে। লিফটের সামনে গিয়ে দাঁড়াই আমি আর মেঘা। মনে এখনো হাজারটা প্রশ্ন ঘুরপাক খেয়ে চলেছে, তবে উত্তর কি করে খুঁজে পাবো বুঝতে পারছি না। এসব ভাবতে ভাবতে লিফট খুলে গেল। আমি আর মেঘা লিফটে ঢুকেই সেই ডক্টরকে দেখতে পেলাম। উনি লিফটের এক পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে। এক হাতে ফোন টিপছে, আর এক হাতের আঙুল দিয়ে কপাল বোলাচ্ছেন। উনি ফোনটা পকেটে ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। আমি লিফট বন্ধ করার জন্য সুইচ চাপতে গেলাম, কিন্তু ওনার হাতের সাথে আমার হাতের স্পর্শ লাগলো। সাথে সাথে বিদ্যুতের গতিতে হাত সরিয়ে দিলাম আমি। উনি লিফটের সুইচ চেপে আবারও সোজা হয়ে দাঁড়ালেন। মেঘা চুপচাপ অন্যদিকে তাকিয়ে আছে। এত কিছু সে খেয়ালই করেনি, নয়তো ব্যঙ্গ শুরু করে দিত। আমি বাঁকা চোখে লোকটির দিকে তাকালাম। ওনার মিটি মিটি হাসি দেখে আবার চোখ সরিয়ে চোখ বন্ধ করে ফেললাম আমি। 2 তলা আসতেই লিফটের দরজা খুলে গেল। উনি বাঁকা হাসি দিয়ে বেরিয়ে গেলেন। আমি ভ্রু কুঁচকে কয়েক সেকেন্ড চেয়ে থাকলাম। আবার ওর লিফট বন্ধ হয়ে গেল। মেঘাকে বাড়িতে নামিয়ে আমিও নিজের বাড়িতে চলে এলাম। কলেজে যাওয়ার জন্য মোটেই মনটা টানছে না। বারবার চোখের সামনে ওই ডক্টরের বাঁকা হাসি চোখের সামনে ভাসছে। কোনো মতে ব্যাগ নিয়ে চুলটা ভালো করে বেঁধে আবারও কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম আমি। কলেজের ক্লাসগুলোতেও ভালো করে মন টিকলো না আমার। বারবার নেগেটিভ চিন্তা মাথায় ভাবছে। ক্লাসে পড়ার দিকে মন বসছে না। এখন মনে হচ্ছে রাজশাহী থাকলেই ভালো হতো, অন্তত এসব কিছু সহ্য করতে হতো না। আম্মু বারবার করে বারণ করেছিল ঢাকায় একা একা না যেতে। ঢাকায় এলে নাকি নির্ঘাত কুপথে চলে যাব, নয়তো কোনো বিপদে পড়ব। কিন্তু বাপি আমায় ভরসা করে পাঠালেন এখানে। এই মুহূর্তে আম্মুর কথাই সঠিক বলে মনে হচ্ছে। কথায় আছে না, মায়ের কথা সবসময় খাঁটি হয়। আজ তা পদে পদে টের পাচ্ছি। এভাবেই কেটে গেল 2 দিন। এই 2 দিনেই ভুলে গেলাম সেই ভয়ানক লোকটার কথা। আবারও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে লাগলাম আমি। সকাল সকাল বারান্দার চেয়ারে বসে লাল চায়ে চুমুক দিয়ে চলেছি, আর অতীতে বোনের সাথে করা দুষ্টুমিগুলো কড়া নাড়িয়ে চলেছে আমার মনে। ভালোবাসা এরকম আরও অনেক গল্প পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের খোকনস ডায়েরি চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ। স্টে উইথ আস। রুষাকে এখন বড্ড মনে পড়ছে। মন চাইছে ছুটে সবার কাছে যেতে। দূরে এসে সবার কথা মনে পড়ছে খুব। হঠাৎই
ফোনের রিংটোন বেজে উঠল। ফোনটা হাতে নিতেই ভ্রু কুচকে এলো আমার। শিরিন ফোন করেছে। নির্ঘাত এখন নবীনবরণ অনুষ্ঠানে যাওয়া নিয়ে বায়না করবে। সকাল থেকে মেঘা দুবার ফোন করে আসতে বলেছে আমায়, কিন্তু আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছেই নেই। তাই বারান্দায় বসে বসে মেঘলা আকাশ আর শীতল হাওয়া উপভোগ করছি আমি। আজকের আবহাওয়াটাও চরম। এই সুন্দর আবহাওয়াতে ভেসে যেতে মন চাইছে। তাই ওসব অনুষ্ঠানে যাওয়ার জন্য কোনো তোড়জোড় নেই আমার। শিরিনের কলটা ঠাস করে কেটে দিয়ে আবারও আগের মতো চায়ে ছিপ দিতে লাগলাম, কিন্তু আমার সুখ যেন সহ্য হলো না। ফোনের আবারও বেজে উঠলো তার নিজের ছন্দে। এবার চোখ মুখ জড়িয়ে এলো আমার। হাতে দ্রুত ফোন নিয়ে রিসিভ করে দুরন্ত কণ্ঠে বলতে শুরু করলাম, কি হয়েছে? শান্তি দিবি না বলে কি ঠিক করে রেখেছিস? তোদের ইচ্ছে হলে তোরা যা নবীনবরণ অনুষ্ঠানে, আমাকে টানিস না। আজকে ওয়েদার দেখেছিস? একটা অলস অলস ভাব আছে না? এই ওয়েদারে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে একটা ঘুম দিলে ব্যাপারটা দারুণ হবে। আবার আমার মতো চায়ে ছিপ দিতে দিতে ওয়েদারটা উপভোগ কর, নয়তো তোরা কি করছিস? ভারী শাড়ি পরে সেজে গুজে এক অনুষ্ঠানে ছুটে চলে এসছিস। ওপাশ থেকে শিরিন অসহায় গলায় বলে উঠল, আনিশা এমন কেন করিস বলতো? অনুষ্ঠানে কি কম মজা হবে বলতো? তুই না এলে তো আমাদের কাছে অনুষ্ঠানটাই ফিকে হয়ে যাবে। তুই আমাদের জন্য এটুকু করতে পারবি না? বান্ধবীদের জাতীয় ইমোশনাল লাইন, তুই আমার জন্য এতটুকু করতে পারবি না? এই ইমোশনাল লাইন শুনলে নিজেকে অসহায় মনে হয়। গালে হাত দিয়ে ভাবতে থাকলাম আমি এর কি উত্তর দেয়া যায়। আমার রেসপন্স না পেয়ে শিরিন আবারও বলে উঠল, এই শোন না, আমি জানি তুই না এসে থাকতে পারবি না। আমরা তোর জন্য আশা করে বসে আছি বলে কথা। তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ, আমি রাখছি, রেডি হতে হবে। এই বলে ওপাশ থেকে ফোন কেটে দিল। আমি হতাশ হয়ে বসে রইলাম। এখন এই ইমোশনাল ব্ল্যাকমেলের জন্য আমাকে যেতেই হবে। নো প্রবলেম, সময়টা আমারও আসবে। গাল ফুলিয়ে বাকি চা শেষ করে হেলে দুলে উঠে ঘরের ভেতরে গেলাম। ড্রেসিং টেবিলে দাঁড়িয়ে নিচের পাঞ্জাবির হাতা ফোল্ড করছে আয়াস। মুখে তার রহস্যময় হাসি। তার পরনে নীল রঙের পাঞ্জাবি। হাতা ফোল্ড করে হাত দিয়ে মাথার চুলগুলো একপাশে নাড়াতে থাকে সে। এরই মাঝে তার রুমে দরজায় টোকা পড়ে। আয়াস পেছন ফিরে তার দাদিমাকে দেখে হাসি দিয়ে আবারও আয়নার দিকে ফিরে বলে, দাঁড়িয়ে আছো কেন দাদিমা? ভিতরে এসো না। তাওয়ান্না বেগম ধীর গতিতে ভেতরে এসে আয়াসের পেছনে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বললেন, সকাল সকাল কোথায় বের হওয়া হচ্ছে শুনি? আয়াস ঘড়ি পড়তে পড়তে মুচকি হেসে বলল, এই ধরে নাও তোমার নাত বউয়ের কাছে যাওয়ার আরেক ধাপ সম্পূর্ণ করতে। তাওয়ান্না বেগম বিস্ময় গলায় বললেন, মানে আমার নাত বউকে? আমি খুব ভুল না হলে আনিশা নামের সেই মিষ্টি মেয়েটা? হ্যাঁ দাদিমা, ইউ আর রাইট। এই জন্যই তোমাকে এত ভালোবাসি। ইউ নো, বর্তমানে আইমান রায়হান সো কোল্ড মাই ফাদারকে একটা থ্যাঙ্কস তো দিতে ইচ্ছে করছে, কারণ সবটাই ওনার জন্য। বাট দুঃখের বিষয়, ওনাকে ফোন দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। কথাটা বলে নিচের ঠোঁটটা একদিকে বেঁকিয়ে ফেলল আয়াস। আয়াসের কথা শুনে তামান্না বেগম নিরস গলায় বলে ওঠেন, আয়াস, এসব কেমন কথাবার্তা? ও তোর বাবা হয়, তোর খোঁজ খবর রাখার চেষ্টা করে সব সময়, আর তুই? আয়াস একটা শ্বাস বলে বলল, হ্যাঁ বাবা হয়, তাই বলেই আমার থেকে ওনার কাছে ওনার শালার ছেলে অভিষেকের মূল্য আমার থেকে বেশি? হোয়াট এভার, এসব ফালতু কথাবার্তা বলে আমি নিজের টাইম ওয়েস্ট করতে চাই না। দাদিমা, আসছি আমি। তামান্না বেগমের কোনো রকম কথা না শুনেই গাড়ি চাবি ঘোরাতে ঘোরাতে হন হন করে বেরিয়ে যায় আয়াস। তামান্না বেগম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিচের দিকে তাকিয়ে বলে ওঠেন, কবে যে ছেলে আর বাবা মায়ের এসব ভুল বোঝাবুঝি শেষ হবে? একটা গোলাপি রঙের জামদানি শাড়ি হাতে নিয়ে নিজের গায়ের সাথে পেঁচিয়ে চোখে মুখে এক রাশ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছি আমি। শাড়ি নামক জিনিসটা আমি আদৌ বেশিবার পরিধান করিনি, কারণ এটি পরে আমি ঠিকভাবে হাঁটতে পারি না। সেই কারণে আম্মু বারবার বলা সত্ত্বেও ঠিক করে শাড়ি পরতে শিখিনি আমি। এখন মনে হচ্ছে কেন শিখলাম না। শাড়ি খুলে রেখে ফুল স্পিডে ফ্যান ছেড়ে বেডে বসে পড়লাম আমি। হাতে ফোন নিয়ে শাড়ি পরিধান করার ভিডিও দেখতে শুরু করলাম। একে একে 4টা ভিডিও দেখেও কোনো কাজ হলো না। সবাই কি করে যেন দ্রুত গতিতে শাড়ি পরছে। মেজাজটা চরমে উঠে গেল।
ইউটিউব অ্যাপটাকে প্রচুর ঝাড়তে লাগলাম মনে মনে। চরম বিরক্তি নিয়ে ঘড়ির দিকে তাকালাম। 9:35 বাজে। 10টা থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা। এবার কল লিস্ট বের করে আম্মুর ফোনে কল দিলাম। কিছুক্ষণ বেজে কেটে গেল। আজও দরকারের সময় ফোনেই ধরেন না। আবারও কল দিলাম, ফলাফল একই। কল বাজতে বাজতে কেটে গেল। এবার রুষাকে ফোন দিলাম। কিছুক্ষণ বাজতেই ফোনটা রিসিভ হলো। জানতাম রিসিভ হবে, কেননা সারা দিন রাত ফোন নিয়ে পড়ে থাকে এই মেয়েটা। ওপাশ থেকে একটা অলস গলা ভেসে এলো। হ্যালো সাবিপু, বল খবর। আমি ঝাঁঝালো গলায় বলে উঠলাম, খবর বলার টাইম নেই এই মুহূর্তে। আম্মু কোন গ্রহে গিয়ে বসে আছে? রুষা ওপাশ থেকে ফিক করে হেসে দিয়ে বলল, আম্মু তো রান্নাঘরে রান্না করতেছে আর নিপা আন্টির গল্প করতে মগ্ন। আমি দাঁতে দাঁত চেপে বললাম, তুই রান্নাঘরে যা আর আম্মুকে ফোনটা দে। ওকে, ওয়েট কর। কয়েক সেকেন্ড পর ওপাশ থেকে আম্মুর গলায় শুনতে পেলাম আমি, কিরে কি হয়েছে? ঠিক আছিস তো? কোনো প্রবলেম হয়নি তো? এই জন্য বলি এখানে চলে আসতে, থাকতে হবে না, চলে আয়। আমি আম্মুর কথাগুলো শুনেই চোখ মুখ কুঁচকে ফেললাম। সিরিয়াসলি? কিছু না জানতে কি করে 5 লাইন নিজে থেকে বানিয়ে নেয় আম্মু? হয়তো এই মহান গুণটা সবার মায়ের মাঝেই লুকায়িত আছে। নিজের বিরক্তি সাইডে চেপে শান্ত গলায় বললাম, আম্মু তেমন কিছু হয়নি, তুমি একটু শাড়ি পরা শিখিয়ে দাও না, আজকে নবীনবরণ অনুষ্ঠানে শাড়ি পরতে হবে। আম্মু শাড়ি পরা নিয়ে আরো কয়েকটা মহান উক্তি বলার পরে শাড়ি পরার কৌশল বলতে শুরু করলো। আমি ফোনের ভলিউম বাড়িয়ে আস্তে আস্তে শাড়ি পরতে থাকলাম। প্রায় 15 মিনিট পরে শাড়ি পরা কমপ্লিট হলো আমার। নিজেকে আয়নার সামনে দেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম আমি। অবশেষে শাড়ি আর আমার মাঝখানের যুদ্ধে অবসান ঘটল। হাতে আর বেশি সময় নেই, তাই চুল বাঁধলাম না। চোখে গাঢ় কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে নিলাম আমি। সাথে হাত ভর্তি চুড়ি আর কানে দুল পরে পা থেকে মাথা অবধি নিজেকে দেখে নিলাম আমি। না, খুব খারাপ লাগছে না। হাতে পার্স আর ফোন নিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে গেলাম আমি। কলেজে পৌঁছেই প্রচুর ভিড়ের মাঝে আটকে গেলাম আমি। আশেপাশে এত মানুষের মাঝে ঘামতে শুরু করলাম। ঠিক এই কারণে আসতে চাইনি কলেজে। ভিড় ঠেলে এগোতেই ক্যাম্পাসের দিকে যেতেই সামনে মেঘার শিরিনকে দেখতে পেলাম। ওরা আমাকে দেখে যেন একটা বিশ্বজয়ের হাসি হেসে উঠল। ওদের হাসিটার মানে অবশেষে ওরা আমাকে কলেজে আনতে পেরেছে। গটগট করে গিয়ে ওদের সামনে দাঁড়িয়ে ওদের নাক ফুলিয়ে জিজ্ঞেস করলাম, অনুষ্ঠান এখনো শুরু হয়নি আর কলেজের গেটের এখানে ভিড় কেন? শিরিন খুশিতে গদগদ হয়ে বলল, আরে অনুষ্ঠান শুরু হবে কি রে, চিফ গেস্ট ডক্টর আয়হান এখনো এসে পৌঁছায়নি। রাস্তায় নাকি অনেক জ্যাম, তাই আসতে একটু লেট হবে। কিছুক্ষণের মাঝেই এসে পড়বে, তাই ভিড় করে সবাই দাঁড়িয়ে আছে। আমি কিছু বলতে যাব তার আগেই মেঘা বলে বসলো, আমরা তো গেটেই যেতে নিয়েছিলাম আর মাঝে তুই এসে গেলি, যাক ভালোই হলো। বাই দ্য ওয়ে, তোকে কিন্তু আজ অতি উত্তম লাগছে। মেঘার কথার কোনো রকম উত্তর দিলাম না আমি। হঠাৎই জিজ্ঞেস করে বসলাম, অগ্নি ভাইয়া কেমন আছেন এখন? আগের থেকে অনেক বেটার। এখন চলো তো ওই দিকে যাই। আমার কোনো প্রকার কথা না শুনে মেঘা আমার হাত ধরে ভিড়ের মাঝে হিড়হিড় করে টেনে নিয়ে যেতে থাকলো। আমরা সেখানে গিয়ে দাঁড়ালাম। ভাবলেশীন হয়ে দাঁড়িয়ে আছি আমি। এরই মাঝে একটা কালো প্রাইভেট কার এসে উপস্থিত হয়। কিছুটা কৌতূহলী চেহারা নিয়ে গেটের দিকে তাকালাম আমি। গাড়ির দরজা খুলে এক সুদর্শন পুরুষ বেরিয়ে এলো। ওনাকে দেখে চোখ বড় বড় করে ফেললাম আমি। তবে এই সেই ডক্টর আহান যাকে আমি আর মেঘা হসপিটালে দেখেছিলাম। এবার শিওর হলাম ইনি ডক্টর আহান। মেঘা আমাকে খোঁচা দিয়ে কানে কানে বলে উঠল, এই অনু, দেখ ওই দিনের ওই ডাক্তারটা। আমি শুধু একটা শব্দই মুখ থেকে বের করলাম। ডক্টর আহান গাড়ির দরজা লাগিয়ে দিয়ে এগিয়ে এলেন এদিকে। দুজন সুন্দরী সুন্দরী রমণী গিয়ে ওনার হাতে ইয়া বড় ফুলের বুকে ধরিয়ে দিল। বুকে নিয়ে উনি আমার দিকে তাকালেন। ওনার সাথে চোখে চোখ পড়ে গেল আমার। চোখের পাতা ফেলে মুহূর্তেই চোখ সরিয়ে নিলাম আমি। কিন্তু এটা বেশ ভালো করে বুঝতে পারছি, লোকটা আমার থেকে চোখ জোড়া সরায়নি।
আবারও বাঁকা চোখে তাকাতেই ওনার সেই চোখের গভীরতায় পড়ে গেলাম। একটা শুকনো ঢোক গিলে নিচের দিকে তাকালাম আমি। অনেকক্ষণ ধরে চেয়ারে গাল ফুলিয়ে বসে আছি। সামনে স্টেজে ডক্টর আহার নিজের কিছু মূল্যবান বক্তব্য পেশ করছেন, সেটাই সবাই মনোযোগ দিয়ে শুনছে। ওনার বক্তব্য মনোযোগ দিয়ে শুনছে বললে ভুল হবে, ওনাকে সবাই মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। অবশ্য দেখবে নাই বা কেন, ওনার মতো একজন পারফেক্ট মানুষ তো জীবনে কমই দেখা যায়। আমি ওনাকে দেখে চলেছি। উনি মাঝে মাঝে হাত নাড়িয়ে নিজের কথাগুলো বলছেন। এসব সাধারণ কাজও এখন ওনার জন্য যেন অসাধারণ হয়ে উঠেছে। মিনিট 5 পরেই ওনার বক্তব্য শেষ হলো। এবার ডাকা হলো সকল সিনিয়রদের আর ইন্টার প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের। অনুষ্ঠান শুরু হলো। তবে আমি দাঁতে দাঁত চেপে বসে আছি। আমার পাশেই 3-4 জন মেয়ে অনবরত আহান নামক লোকটির প্রশংসা করেই চলেছে। প্রথম প্রথম পাত্তা না দিলেও ধীরে ধীরে কথাগুলো যেন অসহ্যকর হয়ে উঠলো আমার কাছে। বিরক্তির চাহনি নিয়ে মেয়েগুলোর দিকে তাকালাম আমি। এই মুহূর্তে মেঘা আর শিরিনকে মনে মনে অনেক রকম কথা শুনিয়ে চলেছি, কারণ আজ সিট না থাকার কারণে ওরা সামনে গিয়ে বসছে আর আমি এই সিটেই একা বসে রয়েছি এই মেয়েগুলোর পাশে। ওরা থাকলে অন্তত এদের কথাগুলো শুনতে হতো না। ওদের থেকে দৃষ্টি ফিরিয়ে আবারও স্টেজের দিকে তাকালাম আমি। লোকটা যেন আমার দিকেই তাকিয়ে আছেন। এটা কেন মনে হচ্ছে আমার? এটা কি সত্যি নাকি মনের ভুল? এক রাশ বিরক্তি নিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম আমি। সেখান থেকে বেরিয়ে এলাম। মেয়েগুলোর কথাবার্তায় যেন কানগুলো পচে যাচ্ছিল। এতক্ষণ আনিশা দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল আহান। আনিশা উঠে যাওয়াতে ভ্রু কুঁচকে যায় তার। অতঃপর বাঁকা হেসে উঠে সে। অনুষ্ঠান থেকে কিছুটা দূরে কলেজের বিল্ডিং এর করিডোর ধরে একা একা হেঁটে চলেছি আমি। জায়গাটা বেশ শান্ত, সবাই অনুষ্ঠানে থাকায় কারোর আনাগোনা নেই এখানে। এতক্ষণ যেন গরমে সেখানে দম বন্ধ হয়ে আসছিল আমার। এখানে ভালো করে শ্বাস নিতে পারছি না আমি। আকাশটা এখনো মেঘলা, কখন যে টুক করে বৃষ্টি পড়বে তার ঠিক নেই। আকাশে মাঝে মাঝে পাখির ঝাঁকের আনাগোনাও চলছে। ব্যাপারটা দেখতে বেশ লাগছে। আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাঁটছি। নিজের শাড়ির সাথে পা পেঁচিয়ে গিয়ে পড়তে নিলাম আমি। চোখ মুখ খিচে বন্ধ করলাম। কোমরে কারোর ঠান্ডা স্পর্শ পেয়ে চোখ খুলতে চাইলাম আমি, কিন্তু তার আগেই সেই ঠান্ডা স্পর্শের মালিক আমাকে টেনে নিল। মিটমিট করে তাকিয়ে চারদিকে অন্ধকার দেখে কিছুটা ভরকে গেলাম আমি। আশেপাশে হাতাতে লাগলাম ভয়। হাতটা যেন চলে গেল কারোর বাহুর উপর। হাতটা সরিয়ে ফেললাম আমি। কেউ আমার মুখের উপর গরম নিঃশ্বাস ফেলে চলেছে। আশেপাশে বিরাজ করছে নিস্তব্ধতা, আর শোনা যাচ্ছে আমার আর তার নিঃশ্বাসের শব্দ। কাঁপা কাঁপা গলায় আমি বলে উঠলাম, কে 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 আপনি? নিঃশ্বাসের শব্দ আরো স্পষ্ট হতে লাগলো। বুঝতে পারলাম উনি আরো কাছে আসছেন। আমার চোখ মুখে ফু দিলেন তিনি। চোখ মুখ বন্ধ হয়ে গেল আমার। আমার কানের কাছে এসে আমার কানের লতিতে আলতো করে চুমু খেয়ে ফিসফিস করে বললেন, গেস হু আই অ্যাম। এই কণ্ঠটা আমি আগেও কোথাও শুনেছি। হ্যাঁ, ডক্টর আহান, তারই গলা। তবে কি এই সেই লোক? আমি ভয়ার্ত কণ্ঠে বলে উঠলাম, ডক্টর আহান? আমার কথা শুনে যেন লোকটা ঝংকার তোলা হাসিতে মেতে উঠলেন। তারপর আমার কানের পিঠে ছোট চুলগুলো গুজে দিয়ে শান্ত গলায় বললেন, ইউ আর রং নিশা পাখি। আয়াস, হ্যাঁ আয়াস রাইহান আমার নাম। তোমার মায়াময় চেহারাতে হারিয়ে ফেলেছিল যে, তোমার ভেজা চুলে মুগ্ধ হয়েছিল যে, তোমায় দেখার পর অন্য মেয়ের উপর থেকে নেশা কেটে যায় যার, তোমার মুচকি হাসিতে পাগল হয়ে যায় যে, তোমায় শুধু নিজের করে রাখতে চাই যে, সে হলো আয়াস রাইহান। তার কথাগুলো মুগ্ধ করার মতো হলেও এখন ওনার কথাগুলো ভয়ানক লাগছে আমার কাছে। সব কিছু কেমন জানি পেঁচিয়ে যাচ্ছে। আমার সামনে থাকা লোকটা যদি উনি না হন, তবে ওনার গলার সুরটা কেন আহানের মতো লাগছে। আর এই আয়াস রাইহানি কি সে, যে আমাকে সেদিন গোলাপের বুকে পাঠিয়েছিল আর অগ্নি ভাইয়াকে চরমভাবে আঘাত করেছিল? তবে এই যদি সেই লোক হয়, তবে আমার হাতে উনি আজ চরম অপমানিত হবেন। আমি নিজেকে সাহস জুগিয়ে খানিকটা শক্ত হয়ে বললাম, কি চান আপনি? সরেন এখান থেকে। ঠান্ডা হাত আমার গালে স্পর্শ করলো। ঘৃণা আর লজ্জায় পাশের দিকে সরে যেতে থাকলাম আমি। বুকের ধুকপুকানি ক্রমশ বেড়ে চলেছে।
আমি সরতেই ওনার আরেক হাত দিয়ে উনি কোমরটা চেপে ধরলেন। এতে এক চুলও আর নড়তে পারলাম না আমি। একটা শীতল কণ্ঠ ভেসে এলো, একটু ভালোবাসা চাই। না, এবার ওনার স্পর্শ কেমন জানি সহ্য হলো না আবার। তবুও দাঁতের দাঁত চেপে প্রশ্ন করলাম, আপনি সে যে আমাকে সেদিন গোলাপের বুকে পাঠিয়েছিলেন, যে সামান্য কারণে আমার ভাইয়ের মতো অগ্নি ভাইয়াকে আহত করেছিলেন? আর ওই ছেলেগুলো? কথাগুলো পুরোপুরি শেষ করতে পারলাম না আমি, তার আগেই আয়াস গর্জে উঠল। এবার ওনার হাত আমার চুলের পেছনে ঘাড়ে চলে গেল, আরেক হাত আমার গাল ধরলেন, কিছুটা জোরে সরে আমায় চেপে ধরলেন উনি। তারপর চেঁচিয়ে বলে উঠলেন, হ্যাঁ, আমি সেই ব্যক্তি যে তোমাকে এক দেখাতে পাগলের মতো ভালোবেসে ফেলেছি। আর তোমার কাছে ওই অগ্নি নামক ছেলেটার পিছনে বসে যাওয়াটা সামান্য কারণ মনে হয়? আমার কাছে এটাই অনেক। ওই সামান্য কারণে সহ্য করার ক্ষমতা আমার নেই, তাই আমি ওকে ছেলে দিয়ে পিটিয়েছি। আর ওই ছেলেগুলোর যে তোমার উপর কুনজর দিয়েছিল, ওদের কোনো অধিকার নেই তোমার দিকে তাকানোর, তাই ওদেরকেও ছাড়িনি আমি। এবার ওনার প্রত্যেকটা কথায় লোকটার উপর রাগ ঘৃণা 10 গুণ বেড়ে গেল আমার। এটা ভালোবাসা নাকি পাগলামি? সজোরে আয়াসকে ধাক্কা দিলাম আমি। ব্যালেন্স রাখতে না পেরে কিছুটা দূরে সরে গেলেন তিনি। আমি সোজা হয়ে দাঁড়ালাম, তারপর চিৎকার করে বলে উঠলাম, আপনাকে আমি ঘৃণা করি, আই হেট ইউ। আর আপনিও আমাকে ভালোবাসেন না, এটা আপনার রোগ। আপনি মানসিক অসুস্থ, আর একজন মানসিক রোগীকে ভালোবাসা যায় না। সাইকো আপনি। যে ভালোবাসতে পারে সে মারতে পারে না, যে মারতে পারে সে ভালোবাসতে পারে না। এরপর থেকে আমার থেকে দূরে দূরে থাকবেন, নয়তো ভালো হবে না বলে দিচ্ছি। এই বলে বাইরের দিকে কিছুটা দৌড়ে যেতে নিলাম, কিন্তু বিধি বাম, আবারও শাড়ির সাথে আমার পা পেঁচিয়ে গেল। নিজের 2 হাত দিয়ে মুখ ঢেকে নিলাম, কিন্তু কোনো ব্যথা না পাওয়ায় হাত জোড়া মুখ থেকে সরালাম। এবারও এই সাইকোটা আমাকে ধরেছে। অন্ধকারে ওনাকে ঠিকমতো দেখতে না পেলেও বেশ বুঝতে পারছি উনি আমার কথাগুলো শোনার পর রাগে ফোঁস করছেন। তাই কয়েকটা শুকনো ঢোক গিলে নিলাম। আমাকে সোজা করিয়ে দাঁড় করিয়ে আমার 2 বাহু ধরে সজোরে দেয়ালের সাথে ধাক্কা দিলেন উনি। হঠাৎ করে ঘটনাটির জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। পিঠে প্রচণ্ডভাবে আঘাত লাগলো আমার। ব্যথায় আমি আহ করে উঠলাম, কিন্তু আমার ব্যথা হয়তো আয়াসের মন পরিবর্তন করতে পারল না। আমার বাহু আরো শক্ত করে চেপে ধরলেন উনি। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকলাম আমি। ওনাকে সরিয়ে দেওয়ার মতো ক্ষমতা নেই আমার। হুঙ্কার দিয়ে আয়াস বলে উঠলেন, আমার ভালোবাসা তোমার কাছে রোগ মনে হয়? আমাকে অসুস্থ মনে হয়? তাহলে শুনে রাখো, আমার এই ভালোবাসা নামক রোগটি তোমাকেও সারা জীবন বয়ে বেড়াতে হবে। আর হ্যাঁ, তুমি আমাকে ঘৃণা করো, রাইট? তোমার কি মনে হয় তোমার এইসব কথা শুনে আমি দেবদাস হয়ে ঘুরে বেড়াবো তোমার জন্য? যদি এটা ভেবে থাকো তাহলে তুমি ভুল আনিশা। আমার ভালোবাসা হচ্ছে সব থেকে আলাদা। তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো, তাতে আমার বিন্দু মাত্র যায় আসে না। আর এই তুমি আমায় সাইকো বলো না? লিসেন, আমি আমার যদি তোমার সাইকো মনে হয় তাহলে আই অ্যাম ইউর সাইকো লাভার। দিন শেষে তোমাকে আমারই হতে হবে। এই আয়াস রাইহান মিসেস হতে রেডি থাকো, তোমাকে আমার হতেই হবে, বাই হোক আর বাইক হোক। কথাগুলো শেষে আমাকে সজোরে ধাক্কা মারলেন উনি। আমি নিচে পড়ে গেলাম আর ব্যথায় কুঁকিয়ে উঠলাম। হনহন করে রুমটার দরজা খুলে বেরিয়ে গেলেন উনি। আমি ওনাকে দেখতে পেলাম না। চোখ মুখ জড়িয়ে ব্যথায় সেভাবেই কিছুক্ষণ বসে থাকলাম। কিছুক্ষণ পর আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে নিজের শাড়ি ঝাড়তে থাকলাম। অতঃপর গুটি গুটি পায়ে বেরিয়ে এলাম অন্ধকার রুমটা থেকে। নির্ভয় একটু একটু করে ঘাসের দিকে তাকিয়ে আনমনে হেঁটে চলেছি আমি। কিছুক্ষণ আগের ঘটনাগুলো বিশ্বাস করতে বড়ই কষ্ট হচ্ছে আবার। সব গুলিয়ে যাচ্ছে একে একে। এই মুহূর্তে মেঘার বার্থডের রাতের সময়গুলো অভিশপ্ত মনে হচ্ছে। এই কিসের জালের মাঝে ফেসে গেলাম আমি? তবে কি নষ্ট হতে চলেছে আমার এই স্বাধীন জীবন আয়াস নামক অভিশপ্ত ব্যক্তিটির জন্য? আমার ভাবনার মাঝে এলো মেঘা আর শিরিন। ওরা আমার কাছে এগিয়ে এসে অস্থিরভাবে তাকালো আর মেঘা বলে উঠল, অনু, তোর কি মিনিমাম রেসপন্সিবিলিটিও নেই? আমাদের না বলে কোথায় চলে গিয়েছিলি? মেঘার কথার কোনো উত্তর দিলাম না আমি। ওর কথাগুলো যেন আমার কানেতেই পৌঁছায়নি। আমি আমার ভাবনাগুলো নিয়ে মত্ত।
মেঘার কথার কোনো উত্তর দিলাম না আমি। ওর কথাগুলো যেন আমার কানেতেই পৌঁছায়নি। আমি আমার ভাবনাগুলো নিয়ে মত্ত, ভীষণইভাবে মত্ত। শিরিন আমার বাহুতে হাত দিয়ে আমি ব্যথায় কিছুটা চেঁচিয়ে উঠে সরে গেলাম। শিরিন আর মেঘা হতভম্ব হয়ে তাকিয়ে রইল আমার দিকে। নিজের দুই বাহু নাড়াতে থাকলাম আমি। শিরিন হতভম্বতা কাটিয়ে আমার দিকে প্রশ্ন ছুঁড়ে মারল। তোর ডান হাতের কনুইয়ে কি হয়েছে আনিশা? রক্ত বেরোচ্ছে তো, আর নিজের দুই বাহু এভাবে ব্যথায় নাড়াচ্ছিস কেন? কি হয়েছে কি তোর? আমাদের বল। আমি নিজের কনুই উঁচিয়ে দেখার চেষ্টা করলাম। অনেকটাই ছিলে গেছে জায়গাটা। হয়তো ওই আয়াস যখন আমাকে ধাক্কা দিয়েছিল তখনই হাতে এভাবে লেগেছিল। আমি আমতা আমতা করে বলে উঠলাম, তো তেমন কিছু না, জাস্ট অনুষ্ঠান থেকে একটু দূরে হাঁটতে গিয়েছিলাম, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। এত বড় হয়েছিস এখনো হাঁটতে পারছিস না অনু? চল তোর কোনোতে ফার্স্ট এড বক্স লাগিয়ে দিচ্ছি। তাড়াহুড়ো করে কথাটা বলল মেঘা। আমি ওকে মাথা নাড়িয়ে না করে বললাম, তার কোনো দরকার নেই, আমি বাড়ি গিয়ে করে নিব। অনুষ্ঠান কি শেষ? না, এই তো কিছু প্রফেসর মন্তব্য দিয়ে শেষ করবেন। আমি একটা মলিন হাসি দিয়ে মেঘা আর শিরিনের দিকে তাকিয়ে থাকলাম। ওরাও নানা রকম গল্পে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু আমার মন এখনো বিপন্ন, কিছুটা ভয়ে আর কিছুটা রাগে। কিছু একটা ভেবে স্টেজে থাকা ডক্টর আহানের দিকে গোল গোল দৃষ্টিতে তাকালাম আমি। উনি চেয়ারের হ্যান্ডেলে হাত রেখে কিছুটা শক্ত চাহনি নিয়ে আশেপাশে তাকাচ্ছেন। আমার দিকে তাকাতেই চোখটা স্থির হলো ওনার। আমি চোখ নিচে নামিয়ে নিলাম। কিছুক্ষণের মাঝেই সমাপ্তি ঘটল অনুষ্ঠানের। সবাই উঠে ডক্টর আহানকে বিদায় দেওয়ার পর যে যার মতো যাওয়া শুরু করলো। আমরা তিনজনও বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মেইন গেট থেকে বের হয়ে কয়েক ধাপ যেতেই শিরিন চিৎকার করে বলে উঠল, ফুচকা ফুচকা। ওর চিৎকারে আমি আর মেঘা হক চুকিয়ে গেলাম। কয়েক সেকেন্ড পর আমি শিরিনের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে নাক ফুলিয়ে বললাম, ফুচকা কি অন্য গ্রহের খাদ্য নাকি যে পৃথিবীতে দেখে চিৎকার করে ফুচকা ফুচকা বলার ইচ্ছা জাগলো তোর? শিরিন ঠোঁট উল্টিয়ে বলল, চল না ফুচকা খাই। মেঘা ফোনের দিকে তাকিয়ে বলল, নো ওয়ে, আই হ্যাভ নো টাইম, আমার যেতে হবে। শিরিন অভিমানী গলায় বলল, একটু সময় তো লাগবে, একটু সময় আমাদের দিতে পারবি না মেঘা? শিরিনের এসব ইমোশনাল কথাবার্তা আর মানা করতে পারলাম না। মেঘা আর আমি তিনজনে গিয়ে ফুচকার ভ্যানের কাছে থাকা চেয়ারে বসে গেলাম। ফুচকা যে আমার অপছন্দ সেটাও নয়, আমি যথেষ্ট ফুচকা খেতে পছন্দ করি, কিন্তু মনটা অস্থিরতায় ভরা ছিল বলে ফুচকার ভ্যান খেয়ালই করিনি আমি। ফুচকাওয়ালা মামাকে চেঁচিয়ে বলে উঠলাম, মামা 4 প্লেট ফুচকা দেন। আমার কথা শুনে মামা মাথা নাড়িয়ে হ্যাঁ বললেন। আমি খুশি খুশি চেয়ার নিয়ে মেঘা আর শিরিনের দিকে তাকালাম। ওরা ভ্রু উঠিয়ে আমার দিকে চেয়ে আছে। আমি ইশারায় ওদের জিজ্ঞেস করলাম, কি হয়েছে? শিরিন বলে উঠল, 3 জনের জন্য 3 প্লেট, আরেক প্লেট কি খাবে? আমি স্বাভাবিকভাবেই বললাম, আমার জন্য 2 প্লেট, বাকি 2টো তোদের। আমার কথা শুনে ওরা হা হয়ে গেল। ওদের রিয়াকশন দেখে আমি ফিক করে হেসে দিলাম। তারপর বললাম, হা করা বন্ধ কর, মশা মাছি ঢুকে গেলে আমি দায়ী না। কিছুক্ষণ পর 4 প্লেট ফুচকা দেওয়া হলো। আমরা খেতে শুরু করলাম। খাওয়ার মাঝে কিছুটা ভুলেই গেলাম আয়েশের সেসব ভয়ানক কথা ও কর্মকাণ্ডের কথা। আবারও আগের মতো প্রাণোচ্ছল হয়ে উঠলাম আমি। এদিকে আনিশার ফুঁচকা খাওয়া আর মিষ্টি হাসিতে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে একজন। তার চোখে আটকে রয়েছে আনিশা। আনিশাই যে তার একমাত্র নেশা, যেটা সে কখনো কাটিয়ে উঠতে পারবে না, কখনোই না। ফুচকা খাওয়া শেষ করে ফুচকার বিল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি আমি। পার্স থেকে টাকা বের করতেই একটা কালো রঙের প্রাইভেট কার এসে দাঁড়ায় ফুচকার ভ্যানের সামনে। সাথে সাথে ধুলোতে চোখ বন্ধ করলাম আমি। কিছুক্ষণ পর চোখ খুলে কারের দিকে বিরক্তির দৃষ্টিতে তাকাতেই কারের দরজা খুলে আমাকে অবাক করে দিয়ে বেরিয়ে আসে ডক্টর আহান। হনহন করে গম্ভীর মুখ নিয়ে আমার কাছে এসে দাঁড়ান তিনি। তারপর আমার বাম হাত ধরে আমাকে দ্বিগুণ অবাক করে দিয়ে নিজের গাড়িতে নিয়ে গিয়ে বসান তিনি। আমার অবাকের সীমা যেন কাটছেই না। হাঁ হয়ে ভ্যাবলার মতো তাকিয়ে আছি ওনার দিকে। লোকটার কথায় নড়ে চড়ে উঠলাম আমি। হা হয়ে তাকিও না আনিশা, আই নো আই এম হ্যান্ডসাম। মুখটা খপ করে বন্ধ করে ফেললাম আমি। তবে অবাকের সীমা তবুও কাটল না।
ওনার থেকে ছাড় পাওয়ার জন্য ওনার হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে বলে উঠি, এসব কেমন অসভ্যতা? সবার সামনে এভাবে হাত ধরে টেনে নিয়ে আসার মানে কি? উনি আমার কথায় পাল্টা জবাবে বললেন, এটা অসভ্যতা নয়, এটা কেয়ারিং। আহানের কথায় ভ্রু কুচকে ওনার দিকে তাকালাম আমি। মনের মাঝে ভয়ের দানা বাঁধছে। ভয়ের মূলে রয়েছে আশ। ওই সাইকো যদি আমায় আহানের সাথে দেখে নেয় তবে আহানের সাথে কি করবে তার ধারণা করতে পারছি না আমি। ভয়ে কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হতে থাকলো। ঘামতে থাকলাম আমি। হঠাৎ আহান একটা রুমাল বের করে আমার কপাল মুছে দিলেন। সাথে সাথে ধ্যান ভেঙে গেল আমার। ওনার উপর কোন রিয়াকশনটা প্রকাশ করব বুঝতে পারছি না আমি। অথচ উনি মিটমিট করে হেসে চলেছেন আমার দিকে তাকিয়ে। আমি খানিকটা চোখ রাঙিয়ে বললাম, আমায় কি জোকার লাগে? সে কখন থেকে আপনার সাথে আমার দেখা হয়েছে, হেসেই যাচ্ছেন এভাবে। উনি আমার কথায় আরো মনোমুগ্ধকর হাসি দিলেন। ওনার হাসিতে মুগ্ধ হলাম আমিও। এমন হাসিতে মুগ্ধ না হয়ে পারা যায়? আচ্ছা, ছেলেদের হাসিও এত সুন্দর হয় কে জানি। উনি কোনো মতে হাসি থামিয়ে বললেন, তোমায় তো একদমই জোকার লাগে না মিস আনিশা। খোলা চুল, গোলাপি রঙের শাড়ি, চোখে গাঢ় কাজল আর ঠোঁটে হালকা রঙের লিপস্টিকে তুমি আরো মায়াময়ী হয়ে উঠছো। জানো কি, তোমায় দেখে যে কেউ ছোটখাটো হার্ট অ্যাটাক করতে পারে, যেমনটা বাকিটুকু বলার আগেই থেমে গেলেন উনি। আমি সন্দেহ চোখে তাকালাম। উনি বড় রহস্যময়। আমার সাথে সব রহস্যময় মানুষের পরিচয় কেন হয়? এদিকে আহাস নামক লোক, আরেকদিকে এই আহার নামক ডক্টর। দুজনকেই কেমন জানি রহস্যের ছোটখাটো ভান্ডার লাগছে আমার কাছে। আমি চোখ বড় বড় করে জিজ্ঞেস করলাম, ফার্স্ট অফ অল যেমনটা বলতে গিয়ে থেমে গেলেন কেন? সেকেন্ডলি, আপনি আমাকে আনিশা ডাকছেন, আপনি আমার নাম জানলেন কোথা থেকে? আমার কথায় রহস্যময় হাসি দিলেন আহান। তারপর বললেন, এসব বিগ সিক্রেট মিস আনিশা। ওনার এই কথায় বিরক্তিকর নিঃশ্বাস ফেলে গাড়ির দরজা কাঁচ দিয়ে বাইরে তাকালাম আমি। শিরিন আর মেঘা এখনো হা হয়ে সেভাবেই বসে আছে। হয়তো নিজেদের বিস্ময় এখনো কাটিয়ে উঠতে পারছে না তারা। অবশ্য কাটাবেই বা কি করে? আমি তো নিজেই বিস্ময় কাটাতে পারছি না। এক রহস্যময় জালে বন্দী হয়ে পড়েছি, যেখানে একের পর এক অদ্ভুত লোকের সাথে পরিচয় হতে চলেছে। নিজের হাতের কনুই মারাত্মক জ্বালা করতে লাগলো আমার। দাঁতে দাঁত চেপে পেছনে কনুয়ের দিকে তাকালাম আমি। আহান আমার দিকে হেলে আমার হাতটা ধরে কনুয়ে যত্ন সহকারে মলম লাগিয়ে দিচ্ছেন। প্রচুর জ্বালা করছে আমার। হাতটা সরাতে চাইলাম আমি, কিন্তু পারলাম না। আহান হাতে মলম লাগিয়ে দিতে দিতে বলল, একটু তো লাগবেই, মলম লাগিয়ে দিয়েছি, আস্তে আস্তে ব্যথা কমে আসবে। ওনার কথার কোনো উত্তর না দিয়ে দাঁতের দাঁত চেপে জ্বালা সহ্য করছি আমি। আহান গাড়ির মধ্যে থাকা একটা বক্স খুলে ওয়ান টাইম ব্যান্ডেজ বের করে আমার কনুয়ে লাগিয়ে দিলেন। তারপর আমার দিকে খানিকটা অসহায় চোখে তাকালেন উনি। ওনার এই দৃষ্টির কারণ বিন্দু মাত্র বুঝলাম না আমি। শান্ত সুরে বললেন, হয়ে গেছে। পরের বার কোথাও কেটে গেলে আগে ফুচকা খাওয়াতে মনোযোগ না দিয়ে নিজের কেটে যাওয়া জায়গাতে ফার্স্ট এড করে নেবে, নয়তো ধুলাবালি পড়ে ইনফেকশন হতে পারে। ম্যাডাম, এবার বুঝলে ওটা অসভ্যতা নয়, কেয়ারিং। ওনার কথায় হাবার মতো মাথা দোলালাম আমি। তারপর গাড়ি থেকে নামতে নিতেই আবারও পেছন ফিরে জিজ্ঞেস দৃষ্টিতে ওনাকে বললাম, আমার জন্য এটা কেন করলেন? চলে যেতে পারতেন নিজের কাজে। তা না করে আমাকে টেনে নিয়ে এসে আমার কুনোয় মলম লাগিয়ে ব্যান্ডেজ লাগিয়ে দিলেন কেন? জানেন এর জন্য আপনার কি শাস্তি হতে পারে? সে আপনাকে মারতেও দুবার ভাববে না। উনি উৎসুক কণ্ঠে ভ্রু নাচিয়ে বললেন, সে কে? না না, কেউ না। কথাটা বলে নিচে নেমে গেলাম আমি। উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেলেন। আমি এসে শিরিন আর মেঘার কাছে দাঁড়ালাম। ওরা প্রশ্নের মেলা বসিয়ে দিল আমার সামনে, কিন্তু আমি ঠিকঠাক কোনো উত্তর দিলাম না। ওদের বিদায় জানিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাতে বেলকুনি চেয়ারে হাত বই নিয়ে রেলিংয়ে হাত রেখে এক মনে নিচের দিকে তাকিয়ে আছি আমি। পড়াতে মন বসছে না কিছুতেই। ব্যস্ত শহরে যে যার নিজের কাজ করে যাচ্ছে। অনেক গাড়ি চলাচল করছে এখনো। না চাইতেও বারবার সকালের ঘটনাগুলো মনে কড়া নাড়িয়ে যাচ্ছে। ঢাকায় আসার সাথে সাথে আমার সাথে কতগুলো রহস্যময় ঘটনা ঘটে গেল, যেসব ঘটনার উদ্ঘাটন আমি এখনো করতে পারলাম না। কে এই আয়স?
যাকে কখনো আমি দেখিনি সে কিনা আমাকে ভালোবাসে। আর এই ডক্টর আহানটাও কেমন যেন এক অদ্ভুত মানুষ। আয়াস আর আহান কি এক মানুষ? ওদের কণ্ঠস্বরে এত মিল কেন? কিন্তু ওরা এক কি করে হতে পারে? ওদের আচরণ একজন আরেকজনের থেকে সম্পূর্ণ আলাদা, তবে কি করে এক মানুষ হতে পারে? এই বিষয়টা নিয়ে আমি তখনই নিশ্চিত হতে পারবো যখন আয়েশকে দেখতে পাবো। আমি আদৌ কি ওর দেখা পাবো আমি, নাকি ঝাপসা আলোর মতো ঘোলাটে হয়ে থাকবে সে? হাতের কাছে যা পাচ্ছে তাই ভাঙছে আয়াস। রাগে অনবরত হুঙ্কার দিয়ে চলেছে সে। পুরো ঘর তছনছ হয়ে গিয়েছে, তবু যেন রাগটা কমছেই না তার। জিনিসপত্র ভাঙার শব্দ পেয়ে তামান্না বেগম ছুটে এলেন। এসে আয়াসকে ধরে থামিয়ে বসালেন তিনি। পাশে তামান্নাও বসলেন। আয়াসকে পানির গ্লাস এগিয়ে দিলেন তিনি। আয়াস পানির গ্লাস সরিয়ে বলল, খাবো না দাদিমা, ভালো লাগছে না। তামান্না বেগম আয়াসের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কি হয়েছে বাবা, এমন করছিস কেন? কিসের এত রাগ তোর? আয়াস অসহায় ভঙ্গিতে বলল, তুমি তো জানো দাদিমা, আমার রাগ বেশি। ছোটবেলায় মা বাবা আমাকে তোমার কাছে রেখে চলে গেছে আমেরিকায়, অথচ তখন তাদের কাছে থাকাটা আমার বড্ড দরকার ছিল। তাদের আদর থাকলে হয়তো আজ আমি এমন হতাম না। ওরা চলে যাওয়াতেই ওদের প্রতি রাগ, ক্ষোভ, ঘৃণা সৃষ্টি হয় আমার। তখন থেকেই মা বাবা আর আমার মাঝে বিশাল পাঁচিল তৈরি হয়। একা বড় হতে থাকি আমি। শুধু তুমি ছিলে আমার পাশে। তারপরও ডাক্তারি পড়তে লন্ডন গেলাম আমি। আস্তে আস্তে বদমেজাজি হয়ে গেলাম আমি। কখন কাকে রাগের বসে আঘাত করে ফেলি বুঝি না। আবার নিজের কোনো প্রিয় জিনিস বা কিছু অন্য কাউকে দেই না আমি। সহ্য করতে পারি না সেটা। ঠিক তেমনি আনিশাকে অন্য কারোর পাশে সহ্য করতে পারবো না আমি দাদিমা। কিন্তু ওর কাছে এইসব কিছু শুধুই পাগলামি মনে হয়। ও বলেছে আমি নাকি মানসিক রোগী, সাইকো আমি। রাগের বসে ওকে ধাক্কা মেরে আঘাত করে ফেলেছি আমি। এখন নিজের উপরই রাগ লাগছে দাদিমা। তামান্না বেগম সবটা শুনে হতভম্ব হয়ে চেয়ে রইলেন। কি বলবেন কিচ্ছু বুঝতে পারছেন না উনি। তবে একটা কথা সত্যি, আনিশাকে বড়ই ভালোবাসে ছেলেটা। তামান্না সান্ত্বনা সুরে বললেন, আজ না বুঝলেও কাল ঠিকই আনিশা তোকে বুঝবে আয়াস। তুই চিন্তা করিস না, রাগারাগি করিস না, তুই অপেক্ষা কর। আয়াস রেগে উঠে দাঁড়িয়ে জোরে বলে উঠল, সেটা অসম্ভব দাদিমা। অপেক্ষা করতে গিয়ে যদি সে অন্য কারো হয়ে যায়, মানতে পারবো না আমি। ওকে না পেলে পাগল হয়ে যাব আমি। মানছি আমার ভালোবাসার প্রকাশটা হয়তো আর সাধারণ 5টা মানুষের মতো নয়, তবে ভালোবাসি তো। আমি ওকে বলেছি ও ভালো না বাসলেও আমায় যায় আসে না। তবে সত্যি কি যায় আসে না? নিজের ভালোবাসার মানুষ যদি অবহেলা করে তবে তো অসহায় লাগবেই দাদিমা। তামান্না বেগম কিছু একটা ভেবে বলে উঠলেন, আয়াস, তুই তোর বাবা আর মায়ের সাথে কথা বল, ওরা মানলে কিছু একটা ব্যবস্থা নিতে পারবি। তামান্না বেগমের কথায় তাচ্ছিল্যের হাসি হেসে আয়াস বলে উঠে, সিরিয়াসলি দাদিমা, এখন ওদের থেকে পারমিশন নিতে হবে আমায়? নেভার। যা করার আমি একাই করব। ওদের থেকে কোনো সাজেশন নেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না আমি। এ বলে গট গট করে রেগে মেগে বাইরে চলে গেল আয়াস। আর সাবিন্দার উদ্দেশ্যে চিৎকার করে বলে উঠল, 30 মিনিটের মাঝে আমার রুম পরিষ্কার চাই, নয়তো একটাকেও কাজে রাখবো না আমি। দেখতে দেখতে কেটে গেল আরো 7 দিন। এই কয়েকটা দিন বেশ আনন্দের মধ্যে দিয়েই কেটেছে আমার। আয়াস আর আহান দুজনকেই প্রায় ভুলতে বসেছি। দুজনের সাথে আর একবারও দেখা হয়নি আমার। বিষয়টা নিয়ে বড্ড চিন্তিত আমি। মনে মনে ধরে নিয়েছি আয়াস নামক সাইকোটা আমার লাইফ থেকে বেরিয়ে গিয়েছে, আর কখনো ফিরবে না। কিন্তু আদৌ কি এই ধারণাটি সঠিক? চট্টগ্রাম থেকে গতকালই ঢাকায় ফিরেছেন আয়াস। কিছু অপারেশনের কাজে 6 দিনের জন্য ইমার্জেন্সি চট্টগ্রামে যেতে হয়েছিল তাকে। এতদিন তার প্রিয়তমাকে দেখতে না পেয়ে মনটা ছটফট করছিল তার। তাই সে ভেবে নিয়েছে আজকে সে তার মায়াবিনীকে সারপ্রাইজ দেবে। তারই আয়োজন করছে আয়াস। তুমি হয়তো এতদিন ভেবেই নিয়েছো আমি আর তোমার লাইফে ফিরবো না, নেশা পাখি, বাট ইউ আর রং। তোমার লাইফে আমি সারা জীবন থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত। কারণ আমি তোমায় ভালোবাসি আর প্রত্যেক মুহূর্তে তোমাকেই চাই আমি। কথাটা বলে ভাঙা হাসি দিয়ে উঠে আয়াস। পুজোর কারণে কলেজ বন্ধ। সেই সুযোগে শপিং মলে এসেছি আমি। শপিং মলে ঘুরে ঘুরে নিজের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিলাম। অতঃপর শপিং মল থেকে ঘন্টা খানিক পর বেরিয়ে পড়লাম। গাড়ির জন্য রাস্তাতে অপেক্ষা করছি।
মিনিট 5 পর একটা সাদা রঙের গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো। দরজা খুলেই গাড়ির ভেতর থাকা লোকটা আমার হাত ধরে টান দিতেই ব্যালেন্স রাখতে না পেরে গাড়ির সিটে পড়ে যাই আমি। নিজেকে সামলিয়ে কয়েক সেকেন্ড পর চোখ মুখ লাল করে গাড়ির ড্রাইভারের সিটে থাকা লোকটার দিকে না তাকিয়ে কড়া গলায় বলে উঠে, হু দ্য হেল আর ইউ? সাহস কি করে হয় রাস্তার মাঝে একটা মেয়েকে এভাবে হ্যারাস করার? হ্যাঁ? আমার কথায় পাত্তা না দিয়ে লোকটা বলে ওঠে, সরি, আমি আমার হবু বউকে গাড়িতে বসিয়েছি, এতে হ্যারাস করার কি হলো? সেই চেনা গলায় শুনে নিজের মাথা ঘুরিয়ে ড্রাইভিং সিটের দিকে তাকাই আমি। ড্রাইভিং সিটে থাকা লোকটাকে দেখে ভয়ে কলিজা শুকিয়ে এলো আমার। এই মানুষটা কে? আমার দিকে স্থিরভাবে তাকিয়ে আছে লোকটা। সাদা শার্ট, ব্লু কোট, ব্লু প্যান্ট, চুলগুলো কপালে এলোমেলো হয়ে পড়ে আছে, সেই মায়া ধরানো চোখ আর মুখে মাস্ক। ইনি কি ডক্টর আহান? না, তা কি করে হবে? ডক্টর আহানের চোখের মনির রং কালো আর এই লোকের মনির রং নীল বর্ণের। আমি কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম, কে 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 আপনি? লোকটা কিছুটা হেসে বলে উঠলেন, সিরিয়াসলি নেশা পাখি, আমায় চিনতে পারছো না? তবে আমার ধারণাই ঠিক, আমি পাক্কা 6 দিন পর তোমার সাথে দেখা করতে এলাম, আর তুমি দেখো আমি চিনতেই পারছো না। দ্যাটস নট ফেয়ার। বাই দ্য ওয়ে, যখন চিনতে পারলেই না তখন চিনিয়ে দেই বরং। আমি তোমার সেই সাইকো লাভার আয়াশ রায়হান। লোকটার কথা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। ভয়ে গলা শুকিয়ে এলো আমার। আর কিছু না ভেবেই তাড়াহুড়ো করে গাড়ি থেকে উঠে পালানোর চেষ্টা করলাম আমি, কিন্তু সেটা সফল হলো না। আয়াস আমার হাত ধরে সজোরে টান দিতেই ওনার বাহুতে লেপটে গেলাম আমি। সাথে সাথে আয়াস গাড়ির দরজা লাগিয়ে দিলেন আর পুরো লক করে দিলেন। আমি রাগে ফুঁসতে ফুঁসতে বললাম, হোয়াট দ্য হেল? দেখুন, আমার সাথে আপনার দেখাটা অ্যাক্সিডেন্টালি। ঠিক সেদিন থেকে আপনি আমার পেছনে পড়ে আছেন। এমন করলে কিন্তু আমি পুলিশে কমপ্লেন করব। আমার কথায় যেন মন খুলে হেসে উঠলেন আয়াস। আমি যেন অবাকের চরম সীমায়। কোনো মতে যেন নিজের হাসি থামিয়ে তিনি বলে উঠলেন, অবশ্যই করবে কমপ্লেন, বাট কি জানো তো, তোমার কথা কেউই বিশ্বাস করবে না। সবাই আজকাল টাকা চেনে, শুধু টাকা। পুলিশও সেদিক দিয়ে কম যায় না। আমি বিরক্তি নিয়ে বলে উঠলাম, হ্যাঁ টাকাই তো, টাকা দিয়ে সবকিছু কিনতে পারেন, কিন্তু আমাকে আমার মতো করে থাকতে দিন, নয়তো আমি জানালা দিয়ে বাইরে ঝাঁপ দিব, বলে দিলাম। থ্রেট দিচ্ছ বুঝি? নো প্রবলেম, আয়াস কখনো এসবে ভয়টয় পায় না লোক। কথাটা বলে জানালার দিকে ইশারা করলেন উনি। আমি সেদিকে তাকাতেই দেখলাম জানালার কাজগুলো লেগে গেল নিমিষে। এই মুহূর্তে পালানোর কোনো রাস্তা নেই আমার। আমি ভয়ে ঠান্ডা হয়ে যাচ্ছি। ছলছল নয়নে আয়েশের দিকে তাকালাম, তারপর কাঁদো কাঁদো গলায় বললাম, লেট মি গো প্লিজ। আমার কথায় আয়াস যেন সন্তুষ্ট হলেন না। উনি এগিয়ে আসতে লাগলেন আমার দিকে। আমার সিটে দুটো হাত রাখলেন উনি। আমি ভয়েই খানিকটা পিছনে সরে গেলাম, কিন্তু সমস্যা হচ্ছে আর পেছনে যাওয়ার জায়গা নেই। ওদিকে ক্রমশ উনি এগিয়ে আসছেন আমার দিকে। জানালার কাছের সাথে মাথা ঠেকিয়ে চোখ মুখ ভয়ে বন্ধ করে ফেললাম আমি। নিজের হাত জোড়ায় স্পর্শ পেয়ে চোখ খুললাম। আয়াস আমার ওড়না দিয়ে আমার হাত জোড়া বাঁধছেন শক্ত করে। আমি ছোটাছুটি শুরু করলাম। উনি আমার ঠোঁটে আঙুল রেখে বললেন, একদম চুপ, বেশি ছোটাছুটি করো না। আমার মায়াবিনীর কোনো ক্ষতি করব না আমি। শুধু তোমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে প্রিয়তমা। লজ্জায় মাথা গরম হয়ে যাচ্ছে আমার। এতক্ষণে নাক মুখেও হয়তো লজ্জার বলি রেখা দেখা দিয়েছে। এই বলে গাড়ি স্টার্ট দিলেন উনি। আমি চিৎকার করে বলতে শুরু করলাম, চাই না আপনার থেকে কোনো সারপ্রাইজ, নামিয়ে দিন আমাকে। আমি কোনো অচেনা কারোর সাথে যেতে চাই না। আমার কথা শুনে ওনার কপালে ভাঁজ পড়ল। বুঝতে পারলাম আমার কথাগুলো ওনার পছন্দ হচ্ছে না। উনি গভীর কণ্ঠে বললেন, চুপ করতে বলেছি তোমায়। বেশি কথা বললে মুখ বন্ধ করার ব্যবস্থাও আছে আমার কাছে। এবার আয়েশের কথাগুলো শুনে পুরোপুরি দমে গেলাম আমি। চোখ বড় বড় করে ওনার দিকে চেয়ে রইলাম। মুখ বন্ধ করার ব্যবস্থা বলতে যে ভালো কোনো ব্যবস্থা বোঝায়নি সেটা বেশ ভালো করে বুঝতে পারছি। এই মুহূর্তে চিৎকার চেঁচামেচি করলে হয়তো নিমিষেই জব্দ হয়ে যাব আমি। তাই অগত্যা নিজের মুখ ফুলিয়ে
বসে থাকলাম। জানি না ভবিষ্যতে কি হবে আমার সাথে। ভেবেছিলাম এই লোকটা আমার জীবন থেকে বিদায় নিয়েছে, কিন্তু ভুল ভেবেছিলাম আমি। উনি আবারও বলে উঠলেন, ভালোবাসা এরকম আরও অনেক গল্প পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের কোকুন্স ডায়েরি চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ। স্টে উইথ আস। ভেবেছিলাম এই লোকটা আমার জীবন থেকে বিদায় নিয়েছে, কিন্তু ভুল ভেবেছিলাম আমি। উনি আবারও বলে উঠলেন, বাহ, লজ্জায় রাঙা হয়ে তোমার মুখে সমস্ত মায়ের স্পষ্টভাবে ফুটে উঠেছে। লাইক স্ট্রবেরি, ইউ নো হোয়াট, আই লাইক স্ট্রবেরি। সো বেশি লোভ দেখিও না মায়াবিনী, হুট করে কামড় দিয়ে বসলে কিন্তু সামলাতে পারবে না। ওনার কথা শুনে বিষম খেলাম আমি। কি অসভ্য কথাবার্তা লোকটার। মাস্কের নিচ দিয়ে যে উনি মিটমিট করে হাসছেন সেটা বেশ বুঝতে পারছি। চুপচাপ বাঁকা চোখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলাম ওনাকে। পুরো মুখ তো দেখতে পারছি না, যতটুকু পেরেছি তাতে ওই ডক্টর আহানের মতো লাগছে। শুধু চোখের জন্য দুজনের মাঝে ফারাক এসছে। আচ্ছা, এরা আবার মেলায় হারিয়ে যাওয়া দুই যমজ ভাই নয় তো? কথাটা মাথায় আসতে আমি ভ্যাবলাকান্তের মতো প্রশ্ন করলাম, আচ্ছা আপনার কি কোনো যমজ ভাই ছিল যাকে আপনি মেলায় হারিয়ে ফেলেছিলেন? আমার প্রশ্নের সাথে সাথে গাড়িতে ব্রেক কষলেন উনি। সাথে সাথে আমার মাথা গাড়ির সাথে ধাক্কা খাওয়ার আগে আমার মাথার আগে নিজের হাত রাখলেন। ওনার হাতের কারণে মাথায় বাড়ি লাগলো না আমার। উনি আমার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে ওঠে, এই প্রশ্ন কোথায় পেলে তুমি? আমি একা বড় হয়েছি, কোনো ভাই বোন নেই আমার, তাই এইসব ডাফার কোয়েশন না করলেই ভালো হয়। কথা শেষ হতেই আমার সিট বেল্ট বেঁধে দিলেন আয়াস। আমি আর কিছু বললাম না, বলে লাভও নেই। চুপচাপ ভয়ে ভয়ে এক অজানা গন্তব্যের দিকে যাচ্ছি আমি। বেশ কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো একটা বেশ বড় সড়ো বাংলোর সামনে। বাংলোটা কেমন জানি অদ্ভুত সুন্দর, পুরনো ডিজাইন হলেও দেখতে বেশ। বাংলোর দিকে ঢ্যাপঢ্যাপ করে তাকিয়ে আছি আমি। একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না, উনি আমায় এখানে কেন এনেছেন? আবার কোনো খারাপ উদ্দেশ্য? না, হয়তো আমি একটু বেশি ভাবছি। খারাপ উদ্দেশ্য থাকলে নিশ্চয়ই আর সেদিনই উদ্দেশ্য সফল করতে পারতেন, যেদিন প্রথম ওনার সাথে দেখা হয়েছিল। আর ওনার বুকে ঢলে পড়েছিলাম আমি। সন্ধ্যা হয়ে এসছে, আশেপাশে কোনো বাড়িও দেখতে পাচ্ছি না। আয়াস গাড়ি থেকে বেরিয়ে দরজা খুলতেই আমি ঝট করে প্রশ্ন করলাম, এটা কোথায় নিয়ে এলেন আমাকে? আয়াস পকেট থেকে একটা লাল রঙের কাপড় বের করে ভারী গলায় বললেন, এটা হচ্ছে আমার বাংলো, আমার সো কোল্ড বাবার থেকে পেয়েছিলাম গিফট হিসেবে। হোয়াট এভার, এইসব জেনে তোমার কোনো কাজ নেই। এখন নিজের কথার ঝুলি বন্ধ রাখলে ভালো হয়। কথাগুলো শেষ হতে না হতেই আমার চোখে লাল কাপড় বাটতে শুরু করলেন উনি। আমি ঘাবড়ে গিয়ে চেঁচিয়ে বলে উঠলাম, আরে আরে আরে, আমার চোখ বাঁধছেন কেন? খুলুন চোখ। এবার উনি আমাকে ধমক দিয়ে বলে উঠলেন, সেট আপ, তুমি কি 1 মিনিটও চুপ করে থাকতে পারো না? এবার যদি আর একটা ওয়ার্ডও তোমার মুখ থেকে বের হয়েছে তো আই শিওর আমি এমন অবস্থা করব, কথা বলার মতো অবস্থায় থাকবে না তুমি। ওনার কথা শুনে এবার মুখে তালা মারলাম আমি। এবার কথা বলে নির্ঘাত কিছু একটা করে বসবেন, তাই চুপ থাকাই বেটার মনে করছি। তাই আর কোনো কথা বললাম না আমি। নিজের কোমরের ঠান্ডা স্পর্শ পেলাম, কিছু বলতে গিয়েও বললাম না। এবার আমি অনুভব করলাম আয়াস আমাকে কোলে নিয়েছে। হাত পা ছুটোছুটি করতে গিয়েও থেমে গেলাম আমি। খুব খারাপ লাগছে না আয়াসের আশেপাশে থাকতে। এক অদ্ভুত অস্থিরতা যেন কড়া নাড়িয়ে উঠছে। এই অনুভূতি কি শুধু আকর্ষণ নাকি অন্য কিছু? আনিশাকে কোলে নিয়ে হাঁটতে শুরু করলো আয়াস। আনিশা চুপচাপ থাকা দেখে মুচকি হাসি দিল সে। বাগান পেরিয়ে বাংলোর ভেতরে প্রবেশ করলো সে। কিছুক্ষণ পর আয়াস আমাকে নামিয়ে দিলেন কোল থেকে। আমি সোজা হয়ে দাঁড়ালাম। আমার হাত বেঁধে রাখা আমি নিজের চোখ থেকে বেঁধে রাখা কাপড়টা সরাতেও পারছি না। বড্ড অস্বস্তি হচ্ছে আমার। এই প্রথম আমি কোনো ছেলের এতটা কাছে এসেছি। হয়তো তার জন্যই অস্থিরতা কাজ করছে আমার। হুট করে মনে হলো আমার গালে কেউ আলতো করে চুমু খেলো। সাথে সাথে লজ্জায় আর রাগে দূরে সরে গেলাম আমি। তৎক্ষণাৎ উনি আমার কোমর চেপে কাছে টেনে নিলেন। দূরে সরার জন্য চেষ্টা করেও ব্যর্থ হলাম এবার। আমার ছোট ছোট চুল কানের পিঠে গুজে দিয়ে আয়াস আমার কানের কাছে এসে ফিসফিস করে বলে উঠলেন, আমি আসছি এক্ষুনি, 1 পাও নড়বে না এখান থেকে, মাইন্ড ইট। এই বলে হয়তো কোথাও একটা চলে গেলেন আয়াস। আমি গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছি। জানি না এই সাইকোটা কি করতে চলেছে আমার সাথে। কি এমন সারপ্রাইজের জন্য নিজের বাংলোতে তুলে আনলেন?
প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি আমি। আয়াস নামক সাইকোটার কোনো পাত্তা নেই। মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে আমার। শুধু একটাই চিন্তা মনে মনে ঘুরপাক খেয়ে চলেছে, এই লোকটা থেকে কি করে মুক্তি পাবো আমি। এবার চরম বিরক্তি নিয়ে নিজের হাতের বাঁধন খোলার চেষ্টায় মগ্ন হয়ে পড়লাম আমি। কিছুক্ষণ অনবরত চেষ্টার ফলে আমার হাতের বাঁধন আলগা হয়ে এলো। খানিকক্ষণ পরেই হাতের বাঁধন খুলে গেল। হাত জোড়া মুক্তি পেতেই চোখের বাঁধন খুলে ফেললাম আমি। এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। নিজেকে এখন স্বাধীন স্বাধীন লাগছে। আশেপাশে তাকালাম আমি। ওপরে সফট লাইট জ্বলছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা গোলাপের পাপড়ি দিয়ে তৈরি লাভ শেপের মাঝে। এসব দেখে অবাক হয়ে চেয়ে রইলাম আমি। হঠাৎ মিউজিক বেজে ওঠায় চমকে উঠলাম আমি। সিঁড়িতে কারোর অবয়ব দেখতে পেলাম। সূক্ষ্ম নজরে তাকালাম অবয়বের দিকে। আস্তে আস্তে অবয়বটা নিচে আসতে থাকলো। বুঝতে পারলাম উনি আর কেউ নন, আয়াস। মুখটা ঘুরিয়ে নিতেই ওনার মুখে গান শুনে আবারও ওনার দিকে কৌতূহলী চোখে তাকালাম। উনি সুর করে গেয়ে চলেছেন। सुस्तियाना चस्ती मस्ती तेरी तरह नंदुलना है कि तेरी बाजू दजू मेरी कोई मुलना बोलो ना माही बोलो ना सुस्तियाना चस्ती मस्ती तेरी तरह नंदुलना है कि तेरी बाजू दजू मेरी कोई मुलना बोलो ना माही बोलो ना। ওনার মিষ্টি কণ্ঠ আমায় বাধ্য করছে ওনার দিকে মুগ্ধ হয়ে তাকাতে। কিছুতেই চোখ সরাতে পারছি না আমি। উনি নিজের মুখের মাস্ক সরিয়ে ফেলেছেন ঠিকই, কিন্তু ওনার সুবিশাল দেহ ও চেহারা আন্দাজ করতে পারলেও ওনার মুখটা ঠিক করে দেখতে পারছি না আমি। কারণ সফট লাইটের এত কম আলোতে ওনার চেহারা দেখা প্রায় অসম্ভব। তবু ওনাকে দেখার বৃথা চেষ্টা করছি আমি। আয়াস মিষ্টি কণ্ঠে গাইতে গাইতে এক পা দুপা করে আনিশার কাছে আসছে। तेरी लया आया मेरी तो हो तेरी संग जना दोलना मेरी तेरी नील जजनी बनाया तेरी लया आया ने मैंने तो हो तेरी सगने जना दोलना मेरी तेरी नील जजनी बातिया। উনি আমার একদম কাছে এসেই নিজের গানটা থামালেন। তারপর আমার পিঠে হাত রেখে হালকা ঠেলা দিতেই আমি ওনার বুকে ঢলে পড়লাম। উনি আমার সাথে নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেললেন। আমার নিজেকে পুরো পুতুলের মতো লাগছে। না পারছি কিছু করতে আর না পারছি কিছু বলতে, শুধু শরীর কেঁপে চলেছে। নিজেকে শক্ত করে মাথা ওঠাতেই আয়াস আমার বাহু ধরে ওঠালেন। তারপর ওনার পকেট থেকে একটা রিংয়ের বক্স বের করলেন। বক্স খুলে হাঁটু গেড়ে বসে আমার চোখে চোখ রেখে স্লো ভয়েসে বলতে লাগলেন, যেদিন তোমায় প্রথম দেখেছি তখনই মনের মাঝে এক আলাদা অনুভূতি জেগে উঠেছিল। বারবার তোমার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থেকেছি। তোমার মুখে যে মায়াজাল আছে সেই মায়াজালে আটকা পড়েছি আমি। আর বের হতে চাই না সেখান থেকে আমি জানি না কখনো প্রথম দেখাতেই কারোর জন্য এতটা ভালোবাসা মনের মাঝে জাগে কিনা। তবে হ্যাঁ, আমায় যদি কেউ প্রশ্ন করে আমি অবশ্যই বলবো হ্যাঁ, জাগে ভালোবাসা। তোমায় দেখে শুধু এই মনটা বলে উঠেছিল তুই শুধুই আমার। তোমায় নিজের করে নেওয়ার সম্পূর্ণ অধিকার চাই আমি। আই লাভ ইউ নিশা পাখি, উইল ইউ ম্যারি মি। আয়েশের এত সব কথা শুনে স্পিচলেস হয়ে লোকটার দিকে তাকিয়ে রইলাম। সত্যি কি কখনো প্রথম দেখাতে ভালোবাসা যায়? কারণ কখনো কারোর প্রতি এই ভালোবাসা নামক ভয়ানক অনুভূতি জেগে ওঠেনি আমার। চোখের সামনে ভেসে উঠছে ওনার সেসব পাগলামি। সাথে সাথে আমি রাগ দেখিয়ে ওনাকে বলে উঠলাম, কিসের ভালোবাসা মিস্টার আয়েশ রায়হান? মনে আছে সামান্য কারণে কিভাবে অগ্নি ভাইয়াকে আঘাত করতে দুইবারও ভাবেননি আপনি? রাতের ঘুমন্ত অবস্থায় কিভাবে একজন অমানুষের মতো আমার গলা চেপে ধরেছিলেন, আপনার মনে আছে? হ্যাঁ, আর একটু হলে প্রাণ আর দেহটা আলাদা হয়ে যেত। আপনি তো আমায় মারতে দুবারও ভাববেন না। আর ভালোবাসা কখনো কাউকে মারতে শেখায় না। এসব আপনার ভালোবাসা নয়, পাগলামি। কথাগুলো শেষ হতে না হতেই রিংয়ের বক্সটা এদিকে দূরে ছুঁড়ে ফেলে দিলেন আয়াস। সোজা হয়ে উঠে দাঁড়ালেন উনি। আমার দিকে এগিয়ে এসে আমার চুলের মুঠি এক হাত দিয়ে চেপে ধরে আর এক হাত দিয়ে আবারও আমার গলা চেপে ধরলেন।
দম বন্ধ হয়ে এলো আমার। একটা কাটা মুরগির মতো ছটফট করতে থাকলাম সাইকোটার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু লাভ হলো না। কয়েক সেকেন্ড পর আমার চোখটা আপনা আপনি বন্ধ হয়ে আসতে লাগলো। সাথে সাথে উনি আমার গলা ছেড়ে দিলেন। বড় নিঃশ্বাস ফেলতে থাকলাম আমি। মনে হচ্ছে মরতে মরতে বেঁচে গেলাম। যেই মানুষটা মুহূর্তেই এত ভয়ানক হতে পারে, সেই মানুষটাকে ভরসা করে আজীবন কাটাবো আমি? চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস ফেলছি আমি। তার মাঝে আয়াস আমায় নিজের পুরো গায়ের জোর দিয়ে থাপ্পড় মেরে বসলেন। আমি নিজেকে সামলিয়ে রাখতে না পেরে পড়ে গেলাম ফ্লোরে। ডান গালে হাত দিয়ে ব্যথা সহ্য না করতে পেরে কেঁদেই দিলাম আমি। আমরা দুই বোন হলেও আমাদের দুজনকে আম্মু আর বাপি অনেক আদর দিয়ে বড় করেছেন। কখনো আমাদের গায়ে হাত তোলেননি, এতটাই ভালোবাসা দিয়ে বড় করেছিলেন। তাই চড় থাপ্পড় জিনিসগুলো আমার কপালে জোটেনি। অপমান আর ব্যথায় ফুপিয়ে কেঁদে চলেছি আমি। তবুও যেন শান্তি পেলেন না আয়াস। গটগট করে হেঁটে এসে নিচু হয়ে আমার চুলের মুঠি আবারও চেপে ধরলেন। ওনাকে ঠিক করে দেখতে না পেলেও ওনার রাগের রক্তবর্ণ হয়ে যাওয়া লাল চোখ জলজল করছে, সেটা বেশ দেখতে পাচ্ছি আমি। প্রথম আলগা করে চুলগুলো ধরলেও এবার বেশ শক্ত করেই ধরলেন আয়াস। ব্যথায় আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আমি আধো আধো চোখে তাকিয়ে ভাঙা গলায় বলতে লাগলাম, আমায় ছেড়ে দিন প্লিজ। আমার কথা শুনে যেন তীক্ষ্ণতায় ভরে গেলেন উনি। আমার চুল ধরে ওনার মুখের কাছে নিয়ে এলেন আমায়। তারপর বেশ শক্ত গলায় বলতে শুরু করলেন, ছেড়ে দেব? ভুল ভেবেছিস তুই। যা আমি পাই না তা সব সময় ছিনিয়ে কিংবা কেড়ে নেই আমি। তুই আমার মন কেড়েছিস, এবার তোকে আমি কাটবো। এই মনের ভিতরে যে আগুন তুই জ্বালিয়েছিস সেটা দিয়ে তোকেও জ্বালাবো আমি। নয়তো দাও দাও করে দাবানল তৈরি করব আর সব ধ্বংস করে দেব। কারণ তুই শুধুই আমার, অ্যান্ড আই অ্যাম ইউর সাইকো লাভার। খুব বড় ভুল করেছিস তুই। এই আয়াস রায়ানকে রিফিউজ করে ভালোই ভালোই রাজি হয়ে যাবি ভেবেছিলাম, বাট তুই এমনি একটা মেয়ে যে ভালো কথার মানুষই নস। তুই জানিস এই আয়াস রায়হান যার পিছনে হাজার হাজার মেয়ে পড়ে আছে, কিন্তু আমি এমন একজনের পিছনে পড়েছি যে আমাকে ঘৃণা ছাড়া কিছুই করে না। আমার এক ইশারায় যথেষ্ট মেয়েদের কাছে টানার জন্য, অথচ তুই। আমি কড়া গলায় বলতে শুরু করলাম, তবে যান না সেই সব সুন্দরী মেয়েদের কাছে যান, তারা তো আপনাকে পাওয়ার জন্য জাস্ট বসে আছে। তবে কেন আপনি আমার পেছনে সময় নষ্ট করছেন? আমি না ওদের মতো এত সুন্দরী আর না ওদের মতো স্টাইলিশ, তবে কেন পিছু ছাড়ছেন না আমার? আমার চুলগুলো ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে হাত দাঁড়িয়ে বলতে থাকলেন, এটাই তো প্রবলেম। আমি এমন একজনের পিছনে পড়েছি যে কিনা আমায় বোঝেই না। আর কি যেন বললে, এত সুন্দরী মেয়ে ছেড়ে তোকে কেন চাইছি? কারণ ভালোবাসা ফিলিংসটা সবার উপর আসে না, যার উপর আসে সে বোঝে না। আর আমি নিজে জানি কতটা ভয়ানক জিনিসকে আমি নিজের বানাতে চাইছি, কতটা ভয়ানক মায়াবিনীকে নিজের বানাতে চাইছি, তুমি নিজেও জানো না। কথা বলতে বলতে পেছনে তাকান আয়াস। আমি ওনার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছি। ওনার এসব আঘাত বড়ই ঘৃণা তৈরি করলো আমার মনে। আমি চেঁচিয়ে বলে উঠলাম, আপনি আর যাই করুন না কেন আয়াস রায়হান, আমি কখনোই আপনার পাগলামিগুলোকে ভালোবাসা হিসেবে মানব না। একজন সাইকোকে আর যাই হোক ভালোবাসা যায় না। এই বলে কোনো মতে উঠে সেখান থেকে দৌড়ে চলে বেরিয়ে এলাম আমি। আয়াস আনিশার পেছনে গিয়েও যেতে পারল না, কারণ জানে আনিশাকে ধরে এখন কোনো লাভই নেই। বরং ওর সামনে গেলে মেয়েটা হয়তো আরও উল্টাপাল্টা কথা বলবে। তাতে আয়াস আবারও মাথা গরম করে উল্টাপাল্টা কিছু করে ফেলবে। এমনিতেই যথেষ্ট ভুল বুঝেছে আয়াসকে মেয়েটা। কখনো কি আনিশার মনে জায়গা করে নিতে পারবে সে? রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে সমানে সিগারেটে ফু দিয়ে চলছে আয়াস। আনিশার কথাগুলো যে তাকে আজ বড়ই কষ্ট দিয়েছে। সিগারেটে ধোয়ার সাথে যেন কষ্টগুলো উড়িয়ে দিতে বৃথার চেষ্টায় মগ্ন আয়াস। যে মেয়েটার জন্য সে অন্য মেয়ের নেশা আর মদের নেশা ছাড়লো, সে মেয়েটা তো তাকে বুঝতেই চাইছে না। আজ পর্যন্ত নিজের মনের কথাগুলো শোনানোর মতো তার দাদিমাকে ছাড়া আর কাউকে পায়নি সে। যাকে নিজের সুখ দুঃখের সাথী বানাতে চাইছে সে আদৌ রাজি নয়। এর থেকে কষ্টের আর কি হতে পারে? কথাগুলো ভাবতে ভাবতে চোখের কোণে হালকা পানির কণা জমা হলো আয়াসের। সেটা পড়ার আগেই মুছে ফেলল সে। ছেলেদের নাকি কাঁদতে নেই, তাই সেও কাঁদবে না। ফোনের রিংটোনে কাঁদছে টেবিলের দিকে তাকায় আয়াস।
ফোনটা সমানে বেজে চলেছে। তাকে নিজের মতো বাঁচতে দিয়ে আবারও সিগারেটে মুখ লাগালো আয়াস। ফোনটা আবারও বেজে উঠল। সিগারেটটা ফেলে দিয়ে আয়াস হাতে ফোন তুলে নিল। আইমান সাহেব ভিডিও কল করেছেন, হয়তো কিছু বলবেন। যদিও কথা বলার ইচ্ছেটা নেই আয়াসের, তবু ব্যালকানি লাইট জ্বালিয়ে ভিডিও কল রিসিভ করলো আয়াস। সাথে সাথে ওপাশ থেকে মিসেস ইহানা, আয়াসের মা, বলে উঠলেন, আয়াস বাবা, ফোনটা রিসিভ করছিল না কেন? আয়াস স্বাভাবিক গলা করে বলল, ইচ্ছে করছিল না তাই। আয়াসের কথা শুনে মনটা খারাপ হয়ে যায় মিসেস ইহানার। তবু তিনি বেশ কিছুক্ষণ কথাবার্তা বলতে থাকলেন। কথা বলার মাঝে মিসেস ইহানা বললেন, আয়াস, বয়সটা তো অনেক হলো, এবার কি বিয়ে করবে না? বিয়ের কথা শুনে আয়াসের মুখটা ভার হয়ে এলো। তারপর সে বলল, আমার ইচ্ছে হলে অবশ্যই করব, আগে পাত্রী রেডি হোক। পাত্রী তো রেডি আছে। মিসেস ইহানার কথা শুনে পুরো কোঁচকে ফেলে আয়াস। গম্ভীর গলায় সে বলে ওঠে, কে? মিসেস ইহানা হাসি হাসি মুখ করে বললেন, আহানিতা। আহানিতার কথা শুনে চোখ মুখ জড়িয়ে এলো আয়াসের। আহানিতা নামটি যে আয়াসের পছন্দ হয়নি সেটা তার মুখটা দেখেই বোঝা যাচ্ছে। আয়াস ভারী সুরে বলে উঠল,